আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। ইটস আ বিউটিফুল স্টোরি অ্যান্ড আফনান ভাই হচ্ছেন আমাদের প্রথম স্টোরি টেলার অ্যান্ড তিনি ঘটনা শেয়ার করছেন তার এলাকার ঘটনা। আই হোপ ইউ উইল এনজয় ইট। রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটা আমাদের রাজবাড়ী জেলার গুদার বাজার নামক একটা জায়গা রয়েছে আমাদের রাজবাড়ী জেলার, বর্তমানে যেটা নদীর পাড় আর কি। তো অনেকেই সেখানে অবসর সময় সেখানে বেড়াতে যান, কিন্তু এখন যেই অবস্থাটি সেখানে রয়েছে আজ থেকে কিন্তু 30-35 বছর আগে এরকমটি ছিল না। তখন সেখানকার পরিবেশটা ছিল অন্যরকম। সেখানে বিস্তীর্ণ একটি বিশাল একটি গ্রাম ছিল। এখন তো কালের বিবর্তনে নদী ভাঙনে সেটার কিছুই নেই, এখন সেখানে বিশাল একটা নদী হয়ে গেছে। কেউ এখন দেখলে বিশ্বাসই করতে চাইবে না এখানে এত বিশাল একটি গ্রাম ছিল। তো ওই গ্রাম কেন্দ্রিকই রাসেল ভাই ঘটনাটি। আচ্ছা। তো 1978 সালের দিকে তখন একটি বন্যা হয়। ওই বন্যার সময় ওইখানে যারা নদীতে গোসল করত, তো স্রোতে যাতে ভেসে না যায়, যার কারণে স্থানীয় কিছু লোকজন ছোট ছোট খুঁটি গেড়ে রেখেছিল। তো তারা কি করত, ওই খুঁটি ধরে গোসল করতো যাতে কখনো স্রোতে চলে না যায়। বাহ, বেশ মজা। তো এইভাবে তারা গোসল করতো ওখানে। তো স্থানীয় একটা যুবক, নাম তার ছিল হচ্ছে বিল্লাল। তো উনি ওই একদিন দুপুরবেলা ওই খুঁটি ধরে গোসল করছিলেন। তো হঠাৎ গোসল করতে করতে হঠাৎ তার মনে হলো কিছু একটা জিনিস তার দু পা জড়িয়ে ধরেছে। তখন ওনার ফিল হলো যে এটা কোনো লতা পাতা কিনা, বা কিন্তু লতা পাতার মনে হচ্ছিল না, মনে হচ্ছে কোনো মানুষের হাত হবে। তো উনি একটু সাহসী ছিলেন, উনি সাহস করে ডুব দিলেন। আচ্ছা। ডুব দিয়ে দেখতে গেলে আসলে কি, এবং পা থেকে ওই জিনিসটা ছাড়ানোর চেষ্টা করলেন। তো উনি ডুব দিয়ে রাসেল ভাই দেখলেন যে একটি বাচ্চা ছেলে, এবং বাচ্চা ছেলেটির সারা শরীরে এবং মুখে বড় বড় ধরনের টিউমারের মতো হয়ে গেছে। পানির নিচে ডুব দিয়েই দেখতে পেলেন? ডুব দিয়ে দেখতে পেলেন। এবং আরো একটা ভয়ঙ্কর ব্যাপার রাসেল ভাই, ওই বাচ্চা ছেলেটি তাকে বলছে যে আমাকে বাঁচান এবং আপনারাও বাঁচুন, এই কথাটা বলছে। তখন উনি তো চিন্তা করলেন যে সর্বনাশ, পানির নিচে তো মানুষ কথা বলতে পারে না, নির্ঘাত একটা ভয়ঙ্কর কিছুর কবলে আমি পড়েছি। তো উনি সাথে সাথে চিৎকার লাফ দিয়ে উপরে উঠে ভূত ভূত আমাকে খেয়ে ফেললো, এই সমস্ত কথা বলে তাড়াতাড়ি করে উপরে উঠে গেলেন। এবার সবাই মানুষ বলে স্বাভাবিক আর কি, যে সবাই বলেন এই যে নিচে আমাকে এইভাবে একটা কিছু এরকম ধরেছিল। তো ওই ভয়ে তখন আর কেউ পানিতে নামে না, যে নামলেই এই যে এরকম কিছু একটা ঘটতে পারে। তখন পানিতে সবাই নামামুক্ত করে দিল। কিন্তু রাসেল ভাই, এই ঘটনা ঘটার মোটামুটি 5-6 ঘন্টা পর এলাকাবাসী খেয়াল করলেন যে একটা ছোট বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বাচ্চা ছেলেকে খুঁজে, ওইটা আবার ছিল স্থানীয় মেম্বারের ছেলে। তো তখন বাচ্চা ছেলেকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই বলছে যে সে হারিয়ে গেছে, সব অনেক খোঁজাখুঁজি করছে। কিন্তু ওই বিল্লাল যখন ওই বাচ্চা ছেলেটির নাম জানলো, তখন বিল্লাল বলল যে আমি পানির নিচে যে ছেলেটাকে দেখেছি তার সাথে ওই ছেলেটার চেহারার মিল রয়েছে। ও মাই গড! তখন এই ঘটনাটি যখন সেটা বলে, তখন বলে যে তাহলে পানির নিচে ওই বাচ্চা ছেলেটি কথা বলল কিভাবে? তার ওর সাথে ভয়ঙ্কর কোন একটা ঘটনা ঘটেছে। তখন কি ঘটনা ঘটতে পারে সবাই এরকম আলোচনা করা শুরু করলো। সবাই অনেক লাশ খোঁজার চেষ্টা করলো, লাশ কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা বাচ্চা ছেলে বলেছিল যে ও একটি ছোট্ট ভেলায় খেলা করছিল, কিন্তু ও যেই জায়গাটাতে ছিল সেই জায়গাতে কোনো স্রোত ছিল না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে কে যেন ভেলাটি উল্টিয়ে ফেলে দিল। কোন স্রোত নাই, কিছু নাই, কিন্তু ভেলাটি উল্টে ফেলে দিল এবং ওই ছেলেটা নিচে পড়ে গেল। ওই ছোট ছেলেটা নদীর পাড়ের এলাকার লোক হওয়ার কারণে খুব ভালো সাঁতার জানতো, বাচ্চা হলেও। কিন্তু ওই বাচ্চা ছেলেটি দেখলো কিছু যেন মনে হলো ওকে টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। তারপরে ওকে আর দেখে নাই, ওই বাচ্চা ছেলেটি ভুলেই গেছিল আর কি। সে অন্যদিকে চলে গেছে, মনে করছে হয়তো বা সে পরে কোনো সে যেহেতু সাঁতার ভালো জানে, ডুব সাঁতার দিত, তো মনে করেছে যে হয়তো বা সে এরকম খেলা করছে, এই কারণে সে অন্য কোনো ব্যক্তিকে আর তেমন কিছু বলেনি। কিন্তু পরে ওই বাচ্চা ছেলে যখন জানলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন ওর কাছ থেকে এই সত্য ঘটনাটা বের হয়। তো রাসেল ভাই, বিষয়টা হলো যে যখন আর একটা অদ্ভুত ব্যাপার, যে ওখানে যেই নদীতে ওরা গোসল করতো ওটা আসলে মেইন নদী না, ওটা একটা খুব ছোট্ট একটা বলতে পারি যে একটা নালার মতো।
আচ্ছা। নালা আর কি। তো সেটা হঠাৎ করেই মানে মাত্র কয়েকদিনের ব্যবধানে সেখানকার পানি নেমে যায়, অথচ চতুর্দিকে বর্ষাকাল, ওখানে পানি নেমে যাওয়ার কথা নয়। যখন পানিটা রাসেল ভাই নেমে যায় তখন দেখে একটা জায়গায় মানে বালি ঢিবির মতো হয়ে আছে, এবং ওই ঢিবির উপর দিকে দুটা পায়ের উপর মনে হচ্ছে যে কোন একটা ব্যক্তিকে মাথা নিচের দিকে দিয়ে মানে গেড়ে রাখা হয়েছে। তখন সবাই মানে বলে যে এই যে পাটা মানুষের, তাহলে এটা কার হতে পারে? একটা বাচ্চাকে হারিয়ে গেছে কয়েকদিন আগে, তাহলে ওরই হবে। দ্রুত ওইখান থেকে বালি সরানো হয় রাসেল ভাই, তারপর ওখানে যে বের করা হয়, রাস্তা একদম বিভৎস হয়ে গেছিল এবং ওর সমগ্র শরীরে এই টিউমারের মতো হয়ে গেছিল, মনে হচ্ছে একটা বড় ধরনের কোনো স্কিন ডিজিজ হয়েছে, এরকম হয়ে গেছিল। তখন এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সেই সাথে সাথে একটা বিষয় মানে সবার মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় যে কি এমন ঘটনা ঘটলো যে ও এইভাবে পড়ে গেল, মারা গেল। তো ভালো সাঁতার জানতো, যেখানে সে পড়ে গেছে সেখানে স্রোতও ছিল না, আর ও এইভাবে মাটি মানে একদম নিচে, ও মানে মাথাটা একদম নিচের দিকে, কে এভাবে ওকে হত্যা করলো? এইভাবে সবার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। তো এই ঘটনার রাসেল ভাই সপ্তাহখানিক মোটামুটি ভালোই ছিল। সপ্তাহখানিক পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে ওই এলাকায়, যে সকালবেলা হঠাৎ করে কিছু কিছু ব্যক্তির লাশ পাওয়া যায় এবং এই লাশগুলোর সমগ্র শরীর রাসেল ভাই মানে ওই যে টিউমারের মতো হয়ে গেছে, বিভিন্ন জায়গায় টিউমারের মতো হয়ে গেছে, মানে মুখে, হাতে, পায়ে, সমস্ত শরীরে, মানে এমন বিভৎস অবস্থা যে মানে চেনাই যায় না এমন অবস্থা। অথচ সে রাত্রেও সুস্থ ছিল। কি এমন ঘটনা ঘটলো যে সে রাতারাতি তার এই ডিজিজটা হলো এবং সকালে সে মারা গেল। এবং রাসেল ভাই যারা মারা গেছে প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাসার থেকে বের হয়ে আসছিল রাতের বেলা, হয়তোবা প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্যই হোক বা কোনো কারণে হোক, গরমের কারণে নদীর পাড়ে গিয়েছে বা যে কোনো কারণ হতে পারে। কি কারণে গেছে এটা নিশ্চিত না, কারণ সবার তো ডেড বডি উদ্ধার করা হয়েছে, কি ঘটেছিল কেউ বলতে পারে নাই। তো এটা যদি রাসেল ভাই আমরা যদি ওলা ওঠা বলি, আমরা দেখি ওলা ওঠা যখন একটা গ্রামে হওয়া শুরু হয় তো একের পর এক হতে থাকে, সবাই মানে একটা সময় হতো এরকম। মারা যায়, কিন্তু এরকম ছিল না। এরকম মারা যায়, প্রথমে একদিন মারা যায়, 3 দিন পরে আরেকজন মারা যায়, তারপরের দিন আরেকজন মারা যায়, 4 দিন পর আরেকজন মারা যায়, মানে এই এরকম হতে থাকে। এটা কোনো মহামারী না। আচ্ছা। কিন্তু এলাকায় এবং প্রত্যেকেই রাতের বেলা মানে বাসা থেকে বেরোলে এরকম হয়, এবং তখন মানে একটা মানে আতঙ্ক ছড়িয়ে গেল যে কেউ রাতের বেলা বাসা থেকে বের হবে না। কিন্তু রাসেল ভাই এটা তো কোনো সমাধান নয়, যে আসলে কি ঘটনা ঘটছে এটা তো আমাদের জানার দরকার। তো স্থানীয় একজন ইমাম সাহেব ছিলেন ওই সময়, তো ওনার কাছে যখন বিষয়টা শরণাপন্ন হলেন, উনি এই বিষয়টার মানে প্রাথমিকভাবে চিন্তা করেন এটা কোনো জিন টিন জাতীয় কোনো কিছু হতে পারে বা এই টাইপের কিছু হতে পারে, অনেক ব্যাখ্যা দিলেন। তারপরও বললেন যে তার ওস্তাদের সাথে উনি এই বিষয়টা পরামর্শ করবেন, দেখা যাক উনি এই বিষয়ে কি প্রতিকার দেন, উনি এই বিষয়ে মানে একটু পরামর্শ নিয়ে আসবেন। তখন উনি তার ওস্তাদের কাছে গেলেন এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলেন। তারপরে উনি গ্রামে ফিরে এসে গ্রামের যুবকদেরকে বললেন যে তোমরা সবাই নদীর মানে পূর্ব দিকে পাহারা বসাবা, তোমরা সবাই দেখবা যে রাতের বেলা এই দিক দিয়ে কে আসে, যেই আসুক সাথে সাথে আমাকে খবর দিবা। তো বেশ কয়েকদিন কাউকে দেখা যায় না, এরকম সবাই মোটামুটি মানে একটা হতাশ হয়ে গেল যে সারা রাত নদীর ধারে বসে থাকা, কে আসে না আসে, অনেকেই তো আসে নৌকায় চড়ে আসে, এরকম মানে অদ্ভুত টাইপের তো কিছু তারা দেখছে না, কোনো মানে ভুতুরে কিছু না। আর আসলে যে কয়দিন তারা পাহারা বসেছিল এই কয়দিনের মধ্যে আবার কেউ মারা যায়নি। আচ্ছা। তো এরকম মানে ওরাও খুব বিরক্ত হয়ে গেছিল, টানা কয়েকদিন এইভাবে নদীর ধারে বসে থাকে, কিছুই দেখে না, ওইরকম অদ্ভুত কিছু হয় না। তো একদিন রাসেল ভাই প্রায় তাদের বর্ণনা অনুযায়ী প্রায় রাত 2টোর দিকে হঠাৎ দেখে যে নদীর মনে হচ্ছে কিছু একটা সাদা জিনিস হাতে একটি আলো নিয়ে নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা। তো ওরা চিন্তা করলো যে এইটা একটা ভুতুরে ব্যাপার হতে পারে, কারণ নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আসার তো কারো কথা নয়। তারপর হাতে আলো দেখে মনে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা। তো ওরা সাথে সাথে যখনই দূর থেকে খেয়াল করেছে সাথে সাথে ইমাম সাহেবকে খবর পাঠিয়ে দিয়েছে। ইমাম সাহেবের সাথে সাথে ওখানে চলে আসছে। এখন দেখে সত্যি আস্তে আস্তে তো কাছে আসছে, তখন দেখছে যে ওই মহিলাটি মানে অস্বাভাবিক রকমের লম্বা, আচ্ছা, সারা মানে মানে খুবই মানে থুরথুরে বুড়ি, এবং হাতে একটি লাঠি রয়েছে এবং লাঠিটা অনেক বাঁকানো বাঁকানো, মনে হচ্ছে যে মানে সাপের মতো আর কি একটা লাঠি আর কি। আর হাতে একটি আলো রয়েছে এবং আলোটা আসলে অদ্ভুত যে এটি কোনো মানে আগুনের আলো নয়। আচ্ছা, মানে মনে হচ্ছে এটা এমনিতেই জ্বলছে, কিসের যে আলো এটা ওরা বুঝতে পারে নাই। মনে হচ্ছে ওই সময় তো ওইভাবে ওখানে লাইট ছিল না, বিদ্যুতের কোনো সংযোগও ছিল না, এখনো সেখানে নাই, মানে এখনো ওইখানে নাই, ওটা বিশেষ করে চরাঞ্চল আর কি, যদিও এখন সেটা মানে মেইন চরটা ভেঙে গেছে। তো যখন
ওইটা যখন আসে তখন ওই ইমাম সাহেব একটু সামনের দিকে এগিয়ে যান। আচ্ছা। এগিয়ে যাওয়ার পরে ওই মহিলাকে খুব সুন্দরভাবে লম্বা করে একটা সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সুন্দর করে একটা সালাম দেন। যখনই সালামটা ওই মহিলা শোনার পরে এমন মানে রাগী চেহারায় ইমাম সাহেবের দিকে তাকান, মনে হচ্ছে ইমাম সাহেব সালাম দিয়ে খুব বড় ধরনের একটা অন্যায় অপরাধ করে ফেলেছেন। তখন ইমাম সাহেব বলেন যে বুড়িমা, আপনি ভালো আছেন? আপনি আসেন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসেন, আপনার আরাম আয়েশের সকল বন্দোবস্ত আমরা করে রেখেছি, আপনি আসুন আমাদের সাথে। তখন বুড়ি কোনো কথা না বলে তাদের সাথে যাওয়া শুরু করে। তখন একটি ঘর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী কয়েকজন রেডি করে রেখেছিল, ওই ঘরে তাকে রাখা হয়। সেই ঘরটা মোটামুটি গ্রামের পরিবেশ অনুযায়ী সকল ধরনের সুযোগ সুবিধা যেখানে সেখানে থাকবে এমন সবকিছু সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছিল। তো বুড়িকে ওখানে রাখা হয়। বুড়িকে বলে যে আপনি কিছু খাবেন? বুড়ি কোনো কথা বলে না, অনেক বলার পরে বলে যে আমি কিছু খাই না, আমার খাবার অন্য জিনিস, তোরা সেটা দিতে পারবি না। আচ্ছা। তখন বলে তারপরেও যদি আপনার কিছু লাগে বাইরে আমাদের লোক আছে, বলবেন, কোনো চিন্তা করবেন না। এই বলে ইমাম সাহেব চলে যায়। তো এই বাইরে যারা লোক আছে তারা সবাই খুব ভীত যে এরকম নদীর উপর থেকে হেঁটে আসছে, এরকম অদ্ভুত চেহারার বিভৎস চেহারার একটা মানুষ, অস্বাভাবিক রকমের লম্বা একজন মহিলা, সবাই খুব ভীত যে কি হয় না হয়। কিন্তু ইমাম সাহেব কেন তার সাথে এত সুন্দর ব্যবহার করছেন এই বিষয়ের কিন্তু কোনো ব্যাখ্যা তাদের কাছে ছিল না। আচ্ছা। তো রাত ঘন্টাখানেক পরে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই ওই মহিলাটি আর্তনাদ করে চিৎকার শুরু করে যে ওরে বাবারে, মারে মরে গেলাম, এভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে। আর তখন ইমাম সাহেবকে বলা ছিল যে ওই মহিলা যদি ওনার সাথে যদি কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন তাকে আবার জানায়। তো সাথে সাথে লোক গেল যে ওই বুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইমাম সাহেব তখন সেখানে গেলেন এবং সবাইকে নিয়ে গেলেন। তখন দেখলেন রাসেল ভাই ওই বুড়ির সমস্ত শরীরে ওই যে টিউমারের মতো স্কিন ডিজিজ হয়ে গেছে এবং ওই যন্ত্রণা এসে ছটফট করছে। তখন বলে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে ভোর হওয়ার আগেই যেতে হবে, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, তখন ইমাম সাহেব বলে যে তুই কেন এই গ্রামের লোকদেরকে হত্যা করছিস এভাবে? বলে এটাই আমার কাজ, আমি এইভাবেই হত্যা করি। তো বলে যে তোরা আমাকে সালাম দিয়ে আটকে ফেলেছিস, তুই যখন আমাকে সালাম দিয়েছিস তখন তুই যেটা বলবি আমাকে সেটাই করতে হতো, কিন্তু আমাকে ভোর হওয়ার আগেই এই রোগটা কারো না কারোর মধ্যে ছড়িয়ে দিতে হতো। যদি আমি ছড়িয়ে দিতে না পারি তাহলে এটা আমার শরীরে চলে আসবে, এবং সত্যি তাই, আমি ছড়িয়ে দিতে পারি নাই, এটা আমার শরীরে চলে আসছে। এখন দ্রুত আমাকে ছেড়ে দে, আমাকে যদি তোরা কোনো ক্ষতি করিস তাহলে আমার মতো এরকম অসংখ্য আছে যা তোদের গ্রামে একবারে অ্যাটাক করবে। তখন ইমাম সাহেব বলে যে হ্যাঁ ছেড়ে দিতে পারি, একটা শর্ত, যে তুই চলে যাবি আর কখনো এই গ্রামে আসবি না। তো বুড়ি বলে যে আমি যদি ভোরের আগে যদি না যেতে পারি তাহলে মারা যাব। তো যার কারণে অবশ্যই সে সেটা শর্তটা মেনে নেয় এবং বলে আর কখনো এই গ্রামের লোকদেরকে কোনো ক্ষতি করবি না। তখন সত্যি রাসেল ভাই যখন এই শর্তটা সে মেনে নেয়, অদ্ভুত ভাবে বুড়ির শরীরের সমস্ত শরীরের ওই টিউমার গুলো মিলিয়ে যেতে থাকে এবং চোখের সামনে ওই যারা ওই দৃশ্যগুলো দেখেছে এখনো ওই ঘটনার জীবন্ত সাক্ষী এখনো কিছু রয়ে গেছে এলাকায়। তো পরে বুড়িকে ওই নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। তবে নদীর পার পর্যন্ত এগিয়ে দিয়ে আসার পরে রাসেল ভাই যখন ওই বুড়িটাতে হেঁটে হেঁটে আসছিল এবং হাতে একটা আলো ছিল, দেখে ওই সময় ওই আলোটার ওই কুপিটা যে কোথায় মিলিয়ে গেল কেউ বলতে পারে না। বুড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটেই গেছে, কিন্তু রাসেল ভাই কিছু দূর যখন নদীর উপর আবার হাঁটা শুরু করেছে সবার চোখের সামনে হঠাৎ করে উনি পানির মধ্যে ডুব দিয়ে চলে গেলেন। আচ্ছা। এরপর থেকে রাসেল ভাই ওই এলাকায় ওই ধরনের ঘটনা আর ঘটেনি, ওই অদ্ভুত ধরনের ঘটনা। আমরা রাসেল ভাই যে ওলা ওঠার গল্প শুনি, ওলা বুড়ির গল্প শুনি, এরকম ঘটনা আছে রাসেল ভাই, এটা সত্য, এটা কিন্তু সত্য ঘটনা। অনেকে এটাকে কুসংস্কার বলে বিশ্বাস করে, আসলে কিন্তু এগুলো হয়। আচ্ছা। এবং এটা যে হয় এটার প্রমাণ অনেকেই পাবেন। এখন হয়তো আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক সময় এগুলো অবিশ্বাস করি, বলি যে এটা রোগ, কিন্তু আমরা যদি মুরব্বীদের কাছে শুনি তারা বিশ্বাস করে। অনেকেই শুধু বিশ্বাস না রাসেল ভাই, আমাদের মুরব্বীদের মধ্যে অনেকেই এই ওলা বুড়িকে দেখেছে। আচ্ছা। এরকম খুঁজলে অনেকেই কিন্তু এই ঘটনার সত্যতা পাবে। এটা যে শুধু ওইখানে ঘটেছে বিষয়টা এমন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু রাসেল ভাই এটা ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো কিন্তু ঘটে, এখনো কিন্তু রাসেল ভাই ঘটে। এখন যে ঘটে না তা কিন্তু না, কিন্তু এখন কম ঘটে, এটাই আর কি, যে সেটা এখন আমাদের কাছে হয়তো ওইভাবে আমাদের সামনে আসে না বা আমরা ওইভাবে বুঝতে পারি না, এমনও হয় আর কি। এই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। এখন চলে যাব একটা ঘটনায়। এটি একটা ইমেল পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, গাইবান্ধা থেকে শাদিল আল সাইদ। ভূতফমের জন্মদিনের শুভেচ্ছা।
আপনি আর আপনার পাশে এই মুহূর্তে যারা আছেন আর যারা ভূত এফএম শুনছেন, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অনেক ঘটনা ঘটে যায়, কিন্তু কিছু ঘটনার ব্যাখ্যা বা সমাধানের উত্তর খুঁজে পাওয়া যায় না। হয়তো বা পাওয়া যায়, তা আমার জানা নেই। মানুষ মারা যাবে, সেটাই কি স্বাভাবিক না? কিন্তু আমার নানু বাড়ির পরিচিত মুখগুলো আর আমার বাবার পরিবারের পরিচিত মুখগুলো যারা ছিল আর যারা আছে, সবাই আমাদের বাড়িটাকে কেন জানি খুব ভয় পায়, জানি না কেন। তবে আমাদের পরিচিত যারা ছিল, যারা মারা গিয়েছেন, ওনারা ঠিক মৃত্যুর আগে আমাদের বাসায় এসে শেষবারের মতো দেখা করে গেছেন। জানি না এটা মিরাকল নাকি অন্য কিছু। এই জন্য সবাই বলে, তোমাদের বাড়ি থেকে এসেই যদি মৃত্যু হয়। গাইবান্ধা জেলার সাঘাটা থানায় আমার দেশের বাড়িটা। বাড়িটা মেইন রাস্তার পাশেই। বাড়ির চারিদিকটা ইটের দেয়াল দিয়ে আবদ্ধ করা। বাড়িটাকে বাহির থেকে দেখলে মনে হয় এই বাসায় কেউ বুঝি থাকে না। বাড়িটার যে মেইন গেট আছে, তার পাশেই 3টি কবর। একটি কবর আমার বাবার দাদির, আর বাকি দুটো আমার যমজ ছোট বোনদের। বলে রাখা ভালো, আমাদের বাড়িটা কিন্তু আধা পাকা। বাড়িটির চারপাশে নারিকেল গাছ আর বাসার ঠিক পেছনে একটি বাগান আছে। ঢাকা থেকে যখন আমার বন্ধুরা আমার বাসায় আসতো, তখন ওরা যেতে চাইতো না। বলতো, এত গরমের মাঝেও তোদের বাড়িটা এত ঠান্ডা কেন? কেমন একটা শান্তি লাগে, কেমন সুগন্ধ দিয়ে একটা স্তব্ধ পরিবেশ। ওরা তো জানে না আমি আর আমার আম্মু জানি কি ঘটনা ঘটে এই বাড়িটাতে। আমার নানু মারা যায় সময়টা 2000। যেদিন মারা যান ঠিক আগের দিন হঠাৎ করে নানু আমাদের বাসায় বিকেলে আসেন। নানু আমাকে আর আম্মুকে বলেন, তোদেরকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। রাতের খাবার শেষ করে নানু আর আমি একসাথে রুমে। নানু মনে হয় ঘুমিয়ে পড়েছিলেন। সময়টা ছিল শীতকাল, তাই লাইটটা অফ করে যেই লেপের নিচে ঘুমানোর জন্য যাব, তখনই নানুর মুখটা দেখে রীতিমতো চমকে যাই। বলতে গেলে নানু দেখতে শ্যাম বর্ণের ছিল, কিন্তু সেই রাতে নানুর মুখটা আজও চোখে ভাসে, যা ভুলতে পারিনি আজও। দেখলাম নানুর মুখটা অন্ধকারেও দেখা যাচ্ছে, তার চেহারা দিয়ে মনে হয় সাদা আলো প্রতিফলিত হচ্ছে। তা দেখে আমি তার পাশেই ভয়ের লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নানু চলে গেল, আমিও কাউকে কিচ্ছু বলিনি। ওই দিন বিকেল বেলায় নানুর বাড়ি থেকে ফোন আসলো, নানুকে নাকি একটি হসপিটালে আইসিইউতে রাখা হয়েছে। আমরা সবাই সন্ধ্যার সময় প্রাইভেট গাড়ি নিয়ে বগুড়া সেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। মনটা অনেক খারাপ ছিল, তাই গাড়ির জানালা দিয়ে তাকিয়ে আছি, আর চোখে পড়ল সাদা একটা আলোর ফুলকি, যা কিনা গাড়িটা যে স্পিডে আছে ঠিক সেইভাবে 15 ফিট দূরত্বে একইভাবে যাচ্ছে। আম্মু পাশে ছিল। বললাম, কিছু দেখতে পাচ্ছ? আম্মু কিছু বলল না। সেই হসপিটালটির একটি সামনে যাওয়া পর্যন্ত আলোটা ছিল। হসপিটালের গেটের সামনে ঢুকতেই তাকিয়ে দেখি আলোটা নেই। ভেতরে যেতেই শুনতে পেলাম নানু আর বেঁচে নেই। রাতে নানুর মৃতদেহ আনা হলো। রুমের ভেতর আম্মু সহ সবাই কোরআন পড়ছিলেন। আমি রুমে গিয়ে হঠাৎ করে সবাইকে নানুর সাথে আমাদের বাসায় ঘটে যাওয়া ঘটনাটা বললাম, আর রাস্তার ঘটনাটা। সবাই শুনে অবাক হয়ে বলল, তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসতেন, তাই তোমার নানু মৃত্যুর আগে তোমাকে দেখিয়ে দিয়ে গেছে আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি বুঝতে পারোনি, এই তো আমার দাদি আজ 48 দিন হয়েছে মারা গিয়েছেন। উনি থাকতো পাশেই, যেখানে আমার চাচারা থাকেন সেইখানে। কিন্তু মৃত্যুর আগের দিন আম্মুকে বলেছিলেন, আমি তোমাদের বাসায় যাব আর থাকব।
দাদি কিন্তু পাশের বাসায় থাকতো। যেদিন আসে ঠিক তার পরের দিন দুপুর 11টা হবে, আমি আমার রুমে, আম্মু ডাকছে আর আমাকে বলছে, তোর দাদি মনে হয় আর বাঁচবে না। দেখলাম এই জীবনের প্রথম কেউ মারা গেল, সেটা আমার হাতের ওপর। আমি দেখেছি মানুষ কিভাবে মারা যায়। যখন আমার হাতের ওপর আমার দাদি মারা গেল, কেমন যেন একটা ধাক্কা খেয়েছিলাম, আমি বোঝাতে পারবো না। আমি যে রুমে থাকতাম সেই রুমের বিছানাটা ছিল বক্স খাটের, আর বক্স খাটগুলো স্বাভাবিকভাবে অনেক বেশি ওজনের হয়। সময়টা ছিল 2001, তারিখটা আমার মনে নেই। রাতে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে ঘুম ভাঙল ঠিক ভোরের আজানের সময়। আমার সমস্ত শরীর ঘেমে গেছে। আমি রুমের লাইট অন করলাম, আর যা দেখলাম, বিশ্বাস করবেন কিনা জানি না, যা দেখলাম তা রীতিমতো অকল্পনীয়। দেখলাম আমার বক্স খাটটা যেখানে দেয়ালের সাথে লাগানো ছিল তা দেয়াল থেকে 1 হাত পর্যন্ত সরে এসেছে, আর খাটের চারপাশের মেঝেতে অনেকগুলি পাখির পালক পড়ে আছে। কয়েক ডজন পাখির পালক হবে একদম খাটটার চারপাশ ঘিরে, কিন্তু পাখির দেহের কোনো অস্তিত্ব নেই, শুধু পালক পাওয়া গেল। আম্মু আব্বুকে ঘুম থেকে ডেকে উঠালাম, দেখলাম সবকিছু, ওনারাও অবাক, এটা কিভাবে সম্ভব। পরের দিন রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, তখন বাসায় যে টিনের চাল ছিল, ঘুমের মাঝেই শুনতে পেলাম কি যেন ঝিরঝির শব্দ করে পড়ছে, আর সঙ্গে সঙ্গে শরীরটা কাঁটা দিয়ে উঠে জ্বলতে থাকে। মনে হয় আমি ঘুমন্ত অবস্থায় বিছানাতে দৌড় দেই, আর রুমে থাকা কাচের টি টেবিলটা যেটা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। আমি চিৎকার করে আব্বু আম্মুকে ডাকি, আর রুমের লাইট অন করে দেখি আমার ডান পায়ের হাঁটুর নিচে ওই টি টেবিলের কাচ বিঁধে গেছে। রক্তে সমস্ত মেঝে কার্পেট লাল হয়ে গেছে, কিন্তু কোনো প্রকার ব্যথা বা যন্ত্রণা অনুভব করিনি। আজও জানি না কেন পায়ের ক্ষত চিহ্নটা আজও রয়ে গেছে। আম্মুর কাছ থেকে জানতে পারি কোনো এক রাতে, সময় বা তারিখটা আম্মু খেয়াল নেই, যখন বাসায় শুধু আম্মু আর আব্বু থাকতো, আমি তখন ঢাকাতে, এখনো ঢাকাতেই থাকি, তখন সেই রাতে হঠাৎ করে আব্বুর যে বড় ভাই ছিল, আনুমানিক রাত 12টার পর হবে, আম্মু শুনতে পেল তার কণ্ঠে বলছে, সাথীদের আম্মু, আমি তোমার বড় ভাই, একটু বাইরে আসতো। আম্মুর ঘুম এমনিতেই হালকা, আওয়াজ অল্প হলেও ঘুম ভেঙে যায়। আম্মু তুলারাশির জাতিকা। আম্মু চিন্তা করলো এত রাতে বড় ভাই ডাকছে, বড় ভাই আর কোনো বিপদ হলো নাকি। আব্বু কিন্তু পাশে ঘুমাচ্ছিল। আব্বুকে না ডেকে আম্মু দরজা খুলে, আর বারান্দার গেটটা যেটা আছে সেখানে দাঁড়াতেই চোখ পড়ল মেইন গেটটার সামনে। আম্মু দেখলো সাদা পাঞ্জাবি পরা, বেশ লম্বাটে আর বেশ বড় সাদা দাড়িওয়ালা একজন মানুষ দাঁড়িয়ে আছে, আর হাত দিয়ে ডাকছে আর বলছে, মা এইদিকে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। আম্মু ব্যাপারটাকে অস্বাভাবিক বুঝতে পেরে আস্তে করে দরজাটায় রুমে এসে লাগিয়ে দিয়ে শুয়ে পড়ে। আজ পর্যন্ত আমার বাসায় আমার যে পোষা প্রাণীগুলো ছিল, কুকুর আর বিড়াল ছিল, বড় হতেই তারা হঠাৎ করেই বাসা থেকে হারিয়ে যায়, সমস্ত গ্রাম খুঁজেও পাওয়া যায় না। এই ব্যাপারটা সবাই জানে, কেন হারিয়ে যায় আমার আর আমার ফ্যামিলির জানা নেই। আমার বাসায় এখন পর্যন্ত 2জন হারিয়ে যাওয়া ছোট্ট ছেলে এসেছিল। একজন এসেছিল 1985 সালে, যা আমি আব্বু আম্মুর কাছ থেকে জানতে পারি। আরেকজন এসেছিল 2004 সালে। তারাও 15-20 দিন থাকার পর হঠাৎ করে হারিয়ে যায় বাসা থেকে। প্রতিটি ঘটনা একদম ভোরে, না হয় ঠিক সন্ধ্যাবেলায়। এই সময়টায় বাড়ির বাইরে পা রাখতেই সব হারিয়ে গিয়েছিল, পোষা প্রাণীগুলো আর ছোট্ট ছেলেগুলো। এখনো রাতে ঘুমোলে ঠিক রাত 12টার পর আমার নাকে কেমন যেন সুগন্ধ পাই, আর কে যেন জানালার পাশে ফিস ফিস করে কিছু একটা বলতে চায়। অনেক চেষ্টা করেছি জানতে পারিনি। রুমের একটি জানালায় কান পেতে শুনতে গেলে অন্য জানালা থেকে ফিস ফিস আওয়াজ পাওয়া যায়, কিন্তু বুঝতে পারি না মানুষ না অন্য কিছু। আওয়াজটা কিন্তু রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত হয়। আমার আব্বু একজন সরকারি কৃষি ঊর্ধ্বতন কর্মকর্তা।
কিন্তু অবাক করা ব্যাপারটা হলো, আমার আব্বুর হাতে যে সমস্ত গাছ আজ অব্দি রোপণ করেছেন তা কোনোদিন হয়নি। সব গাছ 1 মাস পর মারা গেছে। এখন যে বাসায় গাছগুলো আছে সব আম্মু আর আমি লাগিয়েছি। বাড়িটাকে ঘিরে প্রতিটি ঘটনায় যে প্রশ্ন সৃষ্টি হয়েছে তার উত্তর আর সমাধানের জন্য কিছুদিন আগে আমার আব্বু একজন প্যারানরমাল এক্সপার্টের কাছে যান, কারণ এর প্রভাব শুধু আম্মু আর আমার ওপরেই সবচেয়ে বেশি পড়েছে। সমাধানের কাজ এখনো চলছে। আরো কিছু ঘটনা ঘটে গেছে যা বলার নিষেধ আছে, যদি ক্ষতি হয়ে যায়। এই জন্য এখন বলতে পারবো না। যদি সমাধান হয় আমি অবশ্যই আপনাদের জানাবো। আরো অনেক ঘটনা আছে, আমি লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এরপরে তিনি তার ফোন নাম্বারটা দিয়েছেন। তো এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। আরো কথা হবে না, চলে যাব বাবু ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরিতে। এবং বাবু ভাই, দেখি আজকে কি ঘটনা নিয়ে এসছেন। কিন্তু রাসেল ভাই, আজকে যে স্টোরিটা নিয়ে এসছে এটা ইংল্যান্ডের একটা কাহিনী, ইংল্যান্ডের একটা গ্রেভইয়ার্ডের কাহিনী। এটা আমার কাছে শেয়ার করেছে নিউ ইয়র্ক থেকে আনন্দ। আনন্দ অবশ্য সে ভারতীয়, কলকাতার মানুষ, এবং ও আমাকে স্টোরিটা পাঠিয়ে বলেছে এটা তার এক বন্ধুর কাহিনী, এবং বন্ধুর নাম হচ্ছে ইউজিন। কি নাম? ইউজিন। ইউজিন হচ্ছে অ্যাকচুয়ালি, ইউজিনটা হচ্ছে ইংল্যান্ডের সেটেল, ছোটকাল থেকে বড় হয়েছে, বাট ওর ফ্যামিলি এসছে হচ্ছে রাশিয়া থেকে। আচ্ছা। ওখানে ইংল্যান্ডে ব্রন বট আপ। তো এটা বেসিক্যালি আনন্দ বললো কাহিনীটা হচ্ছে ইউজিনের কাহিনী। আনন্দ যখন ইংল্যান্ডে ছিল, লন্ডনে ছিল, তখন ওর সাথে ইউজিনের ফ্রেন্ডশিপ হয়। অ্যান্ড আনন্দ ওয়াজ বরন আপ ইন ইংল্যান্ড, পরবর্তী সে নিউ ইয়র্কে মাইগ্রেট করে। এনিওয়েজ, তো ইউজিনের ব্যাপারটা হচ্ছে ইউজিন যখন ছোট ছিল, ওয়েন হি ওয়াজ ইন হাই স্কুলে পড়ার সময় ওরা কয়েকজন ফ্রেন্ড খুব কিউরিয়াস ছিল। বিশেষ করে ইংল্যান্ড ইজ ফুল অফ ডিফারেন্ট গ্রেভিয়ার্ডস এন্ড স্টাফ লাইক দ্যাট। পুরনো কবরস্থান এবং পুরনো অনেক অনেক লোকেশনস আছে রাসেল ভাই ইংল্যান্ডে, যেগুলো হচ্ছে বিশেষ করে লন্ডনে খুব আধিভৌতিক ব্যাপার, হন্টেড জিনিসপত্র। আচ্ছা। এবং আরো অনেক রহস্য ইংল্যান্ড নিয়ে ছড়ানো আছে, এটা অনেকেই জানে। লন্ডন নিয়ে আছে এরকম ভৌতিক ব্যাপার স্যাপার নিয়ে কোস্টে, অনেকে এটাকে বলা হয় যে মানে সিটি অফ প্যারানরমাল থিংস। আচ্ছা। এনিওয়েজ, সো ইউজিনের ভিতরে খুব বেশি কিউরিয়াসিটি ছিল। তো ওরা কয়েকটা ফ্রেন্ড মিলে এরকম চিন্তা করে যে ওদের ওখানে একটা হাইগেট সেমিট্রি নামে একটা সেমিট্রি ছিল। আচ্ছা। অবস্থান ছিল, এখনো আছে, মানে ছিল, মানে এখনো আছে। ওই হাইগেট সেমিট্রিতে, আমি সঠিক লোকেশনটা জানি না, বাট নামটা আমার মনে আছে, হাইগেট খ্রিস্টান সেমিট্রি। এবং এটা নাকি খুব ঐতিহাসিক এবং অনেক কবর এখানে আছে। তো কয়েকটা সেমিট্রিতে ওরা চাচ্ছিল যে কিছু আর কি এরকম মানে ইনভেস্টিগেট করবে, যেটা হয় আউট অফ কিউরিয়াসিটি। এটা তো ধরেন ওই যে আমরাও একটা টিনেজ বয়সে খুব কিউরিয়াস ছিলাম। সো ইউজিনরা এরকম চিন্তা করে যে ওদের একটা টাইম ওরা যাবে এবং তারা ওই সেমিটারিটাকে বেছে নেয় ইয়ে করার জন্য। অ্যান্ড এরকম একটা সন্ধ্যায় ইউজিন এবং তার এক ফ্রেন্ড মাত্র ওরা ওখানে যায়। যে প্রথম বলতেছে, মানে ওদের কথাটা হচ্ছে সেমিট্রিটা নাকি দুইটা অংশ আছে এবং দুই পাশে, মানে দুই সাইডে, এবং বিশাল। বলতেছে আমরা 1 লাখেরও বেশি কবর এখানে আছে। আপনি সাইজটা বুঝতে পেরেছেন, অনেক বড়, অনেক বড়। মানে আমাদের এরকম মনে হয় এত বড় আমরা দেখি, বিশাল জায়গা এবং বিশাল প্রাচীন জায়গা। তো বলতেছে কত কম মানুষের জন্য কত বড় জায়গা। তো বলতেছে যে এই জায়গাটার ভেতরে যে ওরা কনফিউজড হয়ে যায় ফার্স্টে। যেই প্রথমে হচ্ছে ওগুলো রেস্ট্রিক্টেড জায়গা, প্রথমেই সন্ধ্যার পর মানুষকে সাধারণত সব জায়গায় যেতে দেয় না, পুলিশ রেস্ট্রিক্ট করে। তো যখন যায় তখন চিন্তা করে যে এখানে কিভাবে ঢুকবো, অনেকে চিন্তা করে ওরা ঢুকে। তো ঢোকার পরই বলে যেটা যে গা ছমছম করা একটা পরিবেশ ওইখানে, কিন্তু বিভিন্ন আর কি আপনার বড় বড় দেয়াল আছে, ক্রিপ্ট আছে, আরো অনেক পুরানো স্থাপনা আছে কবরস্থানের ভিতরে। সো সবগুলো দেখে ওরা একটু কনফিউজড হয়ে যায় কি করবে, কোথায় যাবে। তো হাঁটতেছে দুই ফ্রেন্ড। প্রথম দিকে ভয়ের তেমন কিছু না, একটু রহস্যজনক লাগছে রাতের বেলা, এবং বলতেছে যে আকাশে চাঁদ উঠছিল এবং ঈশের বর্ণনা, আনন্দের বর্ণনা আরো সুন্দর ছিল, বইয়ের মতো করে বলে লিখছে সেই জিনিসটা। তো বলতেছে যে খুব মানে সুন্দর বাতাস বইছে, হালকা ঠান্ডা, হ্যাঁ, মানে চিল্ড ওয়েদার। তো হাঁটতে হাঁটতে একসময় ওদের মধ্যে ভয় ব্যাপারটার থেকে একটু অ্যাডভেঞ্চার টাইপের চলে আসে। আচ্ছা। ইউজেনের যে ফ্রেন্ড ছিল সে ইউজেনকে বলে যে ইউনো ওয়ান, তুমি একটা কাজ করতে পারো, তুমি তো অনেক সাহসী, তুমি আর আমি দুইজন আসছি, অ্যান্ড আমরা এখানে লুকোচুরি খেলি, পিকাপু খেলি।
এন্ড দেখি এটা কেমন, হ্যাঁ খুঁজে বের করবো, প্যারামিটার বেশি না, এতটুকু প্যারামিটারের মধ্যে এরকম দেখায়। তো ও বলতেছে যে লুকানো কি, লুকানোর ব্যাপার হচ্ছে তুমি টুমস্টোনের পিছনে লুকাতে পারো, ক্রিপ্টের মধ্যে ঢুকতে পারো ইফ ইউ ওয়ান্ট। ক্রিপ্ট জিনিসটা একটু বর্ণনা করে দিই, অনেকে হয়তো বোঝে না। হ্যাঁ, ক্রিপ্ট হচ্ছে একটা ছোট ঘরের মতো থাকে, যেমন অনেকগুলো কবর হচ্ছে যে মাটির নিচেই কবর দেওয়া হয়, স্ল্যাব সরিয়ে কফিন ঢুকিয়ে দেওয়া হয়, তারপর বক্সের মতন। হ্যাঁ, আর ক্রিপ্টটা হচ্ছে একটা ছোট ঘরের মতো, সেটার উপর একটা বেদি থাকে, সেই বেদির উপরে কফিনটা বসিয়ে পাথরের ইটা বা দরজাটা লাগিয়ে দেওয়া হয়, সেটার মাটির তৈরি। এটা মনে হয় অনেকে মুভিতে দেখেছেন আমার মনে হয়। অনেকে হয়তো মুভিতে দেখেছেন, অনেকে হয়তো এটা জানেন না, এর জন্য আমি। আর টুমটাও একটু বলে দেন তাহলে। হ্যাঁ, সেটাই। টুম হচ্ছে জাস্ট আমাদের যে কনভেনশনাল কবর, যেটা মাটির নিচে কফিনটা দিয়ে ওরা রেখে দেয়, উপরে সামনে খ্রিস্টানদেরটা ক্রস থাকে। তো এই হচ্ছে ডিফারেন্স। তো ওকে বলে যে তুমি যে কোনোটার মধ্যে লুকাতে পারো। তো ওরা খুব রাজি হয়ে যায়, দুইজনে খুব ইন্টারেস্টেড ফিল। ও আচ্ছা, লুকোচুরি খেলা হবে এইভাবে। আমি ভেবেছিলাম কবরস্থানে গাছ টাছ বা এরকম কোনো কিছু হবে না, কিন্তু ওরা হ্যাঁ আচ্ছা। এবং তারা মনে করে এটা তাদের একটা মানে ফান প্লাস যদি কিছু এরকম পায় তারা, এরকম একটা কিছু। সো এনিওয়েজ, তো প্রথম ইটাই পড়ে হচ্ছে আপনার ইউজিনের ফ্রেন্ড। ওরা দুজন একটা টস করে, টসের মধ্যে ইউজিনের ফ্রেন্ড যে আছে সে লুকাবে, ইউজিন খুঁজবে। এটা হচ্ছে প্রথম টার্ন, প্রথম খেলা শুরু হয়ে যায়। ইউজিন দাঁড়ায় এক জায়গায়, যে আপনার চোখ বন্ধ করে সে গুনে, তার হচ্ছে যে 20 পর্যন্ত গুনবে। তো ব্যাপারটা হচ্ছে ছোটকালে কিন্তু আমরা এটা খেলতাম, আমরা অনেকেই মানে যখন আমরা এমনটা বয়সে ছিলাম যে ছেলে মেয়ে সবাই একসাথে ঘোরাফেরা করতাম, বয়স যখন 8-10 বছর বয়স, তখন কিন্তু একটা মানে খেলার মধ্যে একটা চিটিং টেন্ডেন্সি ছিল, দেখা কোথায় পলাচ্ছে। এখন কিন্তু সেরকম নাই। ইফ ইউ ক্যান রিকল দোজ ডেজ, তখন কিন্তু দেখা যেত রাসেল ভাই বিদ্যুৎ চলে গেলে ঢাকা শহরে এই খেলাটা হতো প্রায়। আমার মনে আছে, মনে আছে, এবং মানে ইলেকট্রিসিটি যাওয়ার সময় সঙ্গে চিৎকার, এবং তারপর দেখলাম যে হইচই শুরু হয়ে গেছে, খেলা শুরু করতো। তো ওরকম একটা ব্যাপার। বাট সামহাউ ওই দেশগুলোতে মানে ফরেন কান্ট্রিতে এই চিটিং এর ব্যাপারটা খুবই কম। ওদেরকে যদি বলেন যে ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড কাউন্ট, তারা কিন্তু হাত দিয়েও ধরবে না, চোখ এমনি বন্ধ করে কাউন্ট করবে। সেটাই। এনিওয়েজ, এটা বোঝালাম এই কারণে যে মানে ওই ইউজিনের ভেতরে চুরির প্রবণতাটা ছিল না। হোয়াট দে সে ফ্রম দ্য হার্ট, একদম সেটাই আমার মনে হয়। ও চোখ বন্ধ করে ও গুনতে থাকে, এন্ড ওর ফ্রেন্ড হারিয়ে যায়। হঠাৎ করে চোখ খুলে দেখেন না, তো হারার আগে একটা শীষ দেখে, হ্যাঁ শীষ দিয়ে মানে বুঝায় যে আমি আছি আশেপাশে কোথাও। সো যেটা করে, ও খুঁজতে থাকে রাসেল ভাই, এবং খুঁজতে থাকে, সে বিভিন্ন টুমের পেছনে যায়, এবং এক সময় দেখা যায় পুরো নিঃশব্দটা ওকে ঘিরে ফেলছে। তখন কিন্তু কোনো শব্দ নাই, ও হালকা ক্রিকেটের শব্দ পাচ্ছে, মানে চিঠি পোকার হালকা শব্দ এন্ড স্টাফ লাইক দ্যাট, কিন্তু কোনো শব্দ নাই। এবং তখন ওর মধ্যে হালকা হালকা ভয় বাধা শুরু করে রাসেল, মানে একটু ভয় পেতে থাকে সে, এবং একা তো পুরো কবরস্থানে। এবং দেখতে তো একটা ক্রিপ্টের সামনে যায়, ও ভেতরে একটু শব্দ পায়, টুক করে একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে একটা পাথর বা কিছু পড়লো ভেতরে। তো কাছাকাছি যায়, ও মনে করে যে এটাই মনে হতে পারে। ও যে দরজাটা যেখানে আছে সেখানে কান পাথরে ভিতরে এসে শুনতে পাচ্ছে যে কেমন শব্দ, খস 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 খস। আবার হালকা একটা হাসির শব্দ পায়, মানে মনে হচ্ছে কি হাসলো। হাসিটা শুনে ও মনে করে যে এটাই ওর ফ্রেন্ড। তো কি করে, ক্রিপ্টের দরজাটাকে সে ধাক্কা দিয়ে সরায়। এটা খুব একটা ভারী ছিল না, বাট ঘড়ঘড় করে শব্দ করে খুলে। তো ব্যাপারটা হচ্ছে কি, ইউজিন কিন্তু এটা খেয়াল করে নাই যে এই যে ঘড়ঘড় করে দরজাটা খুললো, ওর ফ্রেন্ড যদি এটার ভিতরে লুকাতো সে কিন্তু শব্দটা পেত। রাইট, একদম। ওই সময় কিন্তু তার মাথাটা কাজ করেনি। এবং নক করার কোনো শব্দ পেয়েছিল নাকি? হ্যাঁ, না, নক করার কোনো শব্দ পায়নি। ও ভেতর থেকে শব্দ পাচ্ছে, হালকা হাসির শব্দ, মানে খড়খড় খড়খড় শব্দ। বাট সে কিন্তু মানে ওইটার তার রিকল করে নাই যে আমার ফ্রেন্ড যদি লুকাতো, এই দরজাটা সরাতো, দরজাটা খোলা থাকতো, বা ভিতর থেকে খুললে লাগার একটা শব্দ হতো, সে কিন্তু ওটাকে সরিয়ে ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পরে সে দেখে হালকা হালকা মানে বুঝে পাওয়া যাচ্ছে একজন মানুষ আছে ভেতরে, মানে কেউ একজন আছে ওই যে বেদিটার ওই পাশে, কফিনের ওই পাশে। তো তখন ভয় পায়, কিছুটা ভয় পেয়ে তখন সে বলে যে আর ইউ দেয়ার, বন্ধুর নামটা আমাকে বলেছিলাম, আমি জাস্ট ভুলে গেছি বন্ধুর নামটা। তো বলে আর ইউ দেয়ার, হার্টবিট বাড়তে শুরু করেছে, কিন্তু আর ইউ দেয়ার, তো কোনো শব্দ নাই, হাসতেছে। সো ও 2-3 সেকেন্ড পরে বলে গাচ্ছি, তোমাকে পেয়েছি আমি, হ্যাঁ বলে সে ফট করে ফ্ল্যাশ লাইট বের করে মারার পর দেখে বন্ধুরা বসে আছে, মানে ওর বন্ধুরা বসে আছে। তো ও মানে মনে হচ্ছে আমি কিছু পেয়েছি। ও বলে যে ওয়েল আই ফাইন্ড ইউ, তোমাকে আমি পেয়েছি, আই ফাউন্ড ইউ, সো নাও লেটস গো, আমরা আর খেলবো না, চলো জায়গা। তো ফ্রেন্ডটা বলে কি না, ইটস মাই টার্ন, আমার টার্ন, তুমি লুকাও। তো ও বলে যে আমি লুকাবো না, চলো, আমার সময় নেই, ভালো লাগতেছে না আমার কাছে, চলো। তো ফ্রেন্ডটাকে যখন ও হাতটা ধরে,
বন্ধুর হাতটা দেখে বেশ ঠান্ডা, লাইক কোল্ড, মানে যেটা নাকি হাত হওয়ার কথা না, সেরকম একটা টেম্পারেচার, বডি টেম্পারেচার। তো আমার নিজেরই গুজবাম হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ তো ওর বন্ধু উঠে দাঁড়ায়, তারপর দুইজন বের হওয়ার পিছনে ওর বন্ধু বলতেছে ওকে যখন দাঁড়ায়, যে বলে যে আমরা তো এখানে অন্য কাজে আসছিলাম, রাইট? আমরা কিছু প্যারানর্মাল জিনিস দেখতে আসছিলাম, হাউ কাম আমরা এই খেলাতে চলে গেলাম? তো চলো আমরা একটু ডিগ আউট করি, সামনে যাই, আরো দেখি কিছু। তো বলে কোথায়? বলে কি আমি শুনেছিলাম, ওর বন্ধু ওকে বলতেছে, যাকে খুঁজে পেল, ক্লোজ ফ্রেন্ডটা, যে আমি খবর পেয়েছিলাম এখান থেকে একটু সামনে গেলে একটা ডিচ আছে, ছোট গর্ত আছে, সেখানে বাচ্চাদের কবর দেওয়া হতো। ওই জায়গায় মানুষ প্রায় দেখে যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। তো বলতেছে তুমি তো আমাকে আগে বলো না এই কথা, আমরা ঢুকছি না জেনে হাঁটা চলা করতেছি, তুমি আমাকে বলছে না ইলাস তো আমরা ওইটা আমি তোমাকে দেখাই, আমি শুনছি। এবং ওর বন্ধু হাঁটা দেয়, ওর আগে যাচ্ছে, ও ফলো করে যাচ্ছে, এবং ও দেখতেছে ওর বন্ধু বেশ প্রিসাইজ কোথায় যাচ্ছে ওর বন্ধুটা। বাট ও কিন্তু এতটা বুঝতে পারেনি, আসলে হাই স্কুলে পড়া কিড, ভিতরে অ্যাডভেঞ্চারাস মাইন্ড, ভয় পেয়েছে বেশ খানিকটা, কিন্তু বন্ধুর আচরণেও বেশ সে আপনার একটু স্টান হয়ে গেছে। তো ওর বন্ধু হাঁটতেছে, পিছিয়ে যাচ্ছে। তো ওর কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে যে আশেপাশে অনেক হুইসপারিং হচ্ছে, লাইক অনেক মানুষজন তাদেরকে দেখতেছে, এরকম একটা জিনিস। এবং ও যখন তাকায় আশেপাশে দৃশ্য দেখতে পায় না, হ্যাঁ এরকম একটা হুইসপারিং এসে, এবং আশেপাশে কিছু জায়গা দিয়ে গাছ আছে, বড় বড় জুনিপার গাছ, হ্যাঁ বার্চ গাছ, এরকম। তো খুব ওর মধ্যে একটা ভয় দানা বেঁধে উঠতে থাকে। তো ওর ফ্রেন্ডকে একবার ডাকে, হ্যাঁ স্টপ, আমরা না যাই ওখানে, উই ক্যান গো ব্যাক, অনেক দূর চলে আসছি আমরা, আর কত গভীরে যাবো? বলে কি নো রিচ একটু কাছেই, তুমি আসো, আমি শুনছি, আই হ্যাভ দ্য থিং, আমি নিউজ আছে, আই হ্যাভ দ্য নিউজ, লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট। বলে ওকে নিয়ে যেতে থাকে। এবং যেতে একটা পর্যায়ে ও যে দেখে যে একটা জায়গা বেশ একটু ঢাল হয়ে গেছে নিচে, যেমন জিনিসটা অনেকটা এরকম, আমাদের যদি আপনারা ওই যে চারুকলাতে গেলে একটা কিন্তু বড় ঢাল আছে পুকুরের মতো নিচে, ওরকম একটা ঢাল টাইপের, হ্যাঁ, বা আমাদের চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতে কিন্তু একটা ঢাল আছে বেশ, ঠিক ওরকম একটা জায়গা। এবং ওইখানে কিছু ছোট ছোট মানে আপনার টুম আছে, দূরে দেখা যাচ্ছে। এবং ওই সময়টায় অলরেডি আপনার ইংল্যান্ড কিন্তু বেশ ঠান্ডা এলাকা, ফগি টাইপের, মানে বেশ কুয়াশা খেলা করছে। তো ওই জায়গাটা দেখেই না ওর মনের মধ্যে একটা ভয় লেগে যায়, ধক করে উঠে, মানে সামথিং ইজ টেলিং হিম নট টু গো দেয়ার। এরকম সময় দেখে যে ওর বন্ধু নেমে গেছে অলরেডি, মানে হি ইজ গোয়িং ডাউন, আর ও তাকে ফলো করে। এখন কোনো উপায় নেই, ও তো জানছে ওর বন্ধু এটা যাচ্ছে, ও বন্ধুকে বারবার ডাকতেছে, ওখানে যেও না, ডোন্ট গো, চলো আমরা চলে যাই, ইটস টু মাচ, ওখানে যাওয়ার দরকার নাই, অনেক ফান হয়েছে, উই হ্যাড ডান, আমরা যা খুঁজতে আসছিলাম আসছে, আমাদের দরকার নেই। এক পর্যায়ের বন্ধু যে দেখে যে কুয়াশার জায়গাটা, সেখানে কিন্তু ওর বন্ধু ঢুকে গেছে, ও ভালো দেখতেও পাচ্ছে না বন্ধু, ও ফলো করতে করতে কাছে চলে গেছে। এবং এই সময় ও দেখে, মনে হয় যে কতগুলো টুমস্টোনের পাশ থেকে কিছু মানুষ উঠছে, লাইক কিছু ছায়ার মতো, মানে মানুষ ঠিক না, বোঝা যাচ্ছে না, মানে মানুষের আকৃতি, এবং খুব বড় না, ছোট ছোট উঠছে এরকম। এবং বেশ কিছু হুইসপারিং ওর কানে আসছে। এই সময় পেছন থেকে দেখে ওকে ইউজিন বলে ডাকতেছে কেউ, খুব জোরে জোরে ডাকতেছে পেছনে। তখন ও ফিরে তাকায়, ও দূর থেকে দেখে যে ওর ফ্রেন্ডটা পেছন থেকে দৌড় দিয়ে আসতেছে, ওর সাথে দৌড় দিয়ে আসতেছে। এবং ওর সামনের দিকে তাকায়, দেখে কিচ্ছু নাই। তার মানে অন্য একজন যাকে দেখেছিল সে আসলে অন্য কেউ ছিল, তাকে নিয়ে যাচ্ছিল কোথাও। এবং ওর ফ্রেন্ড দৌড় দিয়ে আসে, দেখে ওকে বলে যে তোমার কি হয়েছে? ও তো খুব ভয় পেয়ে যায়, বন্ধুকে জড়ায় ধরে, বলে যে আমি মনে করছি তুমি আমাকে নিয়ে গেছো লিড করে এসে। বন্ধু বলে নো, আমি লুকায় ছিলাম, আমি বুঝতে পারিনি, অনেকক্ষণ পরে আমি তোমার শব্দ পাইছি, তুমি যাচ্ছ, এবং তোমাকে আমি ফলো করতেছিলাম, তুমি একা একা হেঁটে যাচ্ছিল, তা আমি তোমার সাথে মজা নেওয়ার চেষ্টা করছি অনেকক্ষণ, বাট সামহাও আমি দেখলাম যে তুমি আমার নাম ধরে ডাকতেছো সামনে, তখন আমার কাছে কনফিউশন লাগছে, এবং এখানে আস্তে আস্তে তোমাকে ফলো করে এরকম পাইছি, আমরা এখান থেকে চলে যাই। সো ইউজিন যাওয়ার পথেও সে প্রচন্ড ভয় পাচ্ছিল এই বন্ধুটাকেও ফলো করতে। এই বন্ধুটা তাকে পরে বিলিভ দেয় যে ইটস মি, ইটস নট দিস, এবং সে বলে যে আই সোয়ার টু গড, এবং অনেক কিছু বলে যে আমি এটা না। এবং ইউজিনের মতে যে ওই কবরস্থানটা খুবই একটা খারাপ জায়গা ছিল, এবং এরকম নাকি লন্ডনে বলছে যে যদি খবর নাও, প্রত্যেকটা কবরস্থানে বিভিন্ন বিভিন্ন হন্টেড প্লেস আছে, এবং মানে এই ধরনের
বহু ঘটনা মানুষ চাক্ষুষী করে, বলে যে এমন একটা জায়গা হচ্ছে লন্ডন যেখানে নাকি এই ধরনের মিস্ট্রি হতেই থাকে। মানুষ সবাই তাই, আমিও হ্যাঁ। অনেক শুনেছি এরকমই লন্ডন সম্পর্কে। এবং আপনি যে ঘটনাটা বললেন, এটা তো জিন দিয়ে ঘটনা যেতে পারে, তাই না? অবশ্যই হুম। ইটস জিন, নাথিং বাট একদম। জিন। এরা এই যে অ্যাবান্ডেন কবরস্থান, কেউ যাচ্ছে না, ওদের থাকার জায়গায় তো ব্যারেন ল্যান্ড গুলোর মধ্যে। এবং আফনান ভাই আছেন আমাদের এখানে, এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটি একটি মেডিকেল কলেজের ঘটনা। জি। তো ঘটনাটি আসলে যিনি যার সাথে ঘটেছে তার নাম বলতে বলেছে, কিন্তু ওনার বর্তমান কর্মস্থল বলা যাবে না। তো উনি একজন পেশায় শিশু চিকিৎসক, ওনার নাম হচ্ছে মরিয়ম। জি। তো উনি রাজশাহী মেডিকেলে পড়তেন এক সময়, রাজশাহী মেডিকেল স্টুডেন্ট ছিলেন, তাও সেটা স্বাধীনতার আগের কথা। তো ওনার এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক প্রবীণ একজন, হয়তো ওনার নাম অনেকেই জানে থাকতে পারেন। তো ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি, তো উনি যখন রাজশাহী মেডিকেলে যখন পড়তেন, তখন পড়াকালীন সময়ে তো সেখানে উনি 3rd ইয়ারে যখন ওঠেন, তখন ওনার একটা রুমমেট আসে। জি। তো ওই রুমমেটের অদ্ভুত ব্যাপার, রুমমেট তার সাথে কোনো কথা বলতো না, সে শুধু লেখাপড়া করত আর মানে তার সাথে কোনো কথা বলতো না। এই এখন সে যদি জিজ্ঞেসও করে কোনো কথা, মানে সে এমন ভাবে রিয়াক্ট করে যে সে কিছু শোনেইনি, বা সে মনে বধির, মানে সে কানে শোনে না, এমন ভাবে সে রিয়াক্ট করে। তারপর উনিও চিন্তা করলেন যে আমি 3rd ইয়ারের একজন সিনিয়র আপু, অথচ এ 1st ইয়ারে পড়ে, আমি বারবার তাকে বলি, কথা বলার চেষ্টা করি, সে কথা বলে না। এটা নিজের ওনারও ইগোতে এটা লাগে। তো উনিও বেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তো এরকম 2-3 সপ্তাহ হয়ে যাওয়ার পরে উনি মানে খুব বিরক্ত হন ওই আচরণে, তার নতুন রুমমেটের আচরণে খুব বিরক্ত। একদিন রাগ করে বলেন যে তুমি কি আমাকে পাত্তা দাও না? তোমার একসাথে থাকি, তোমার সাথে এতবার কথা বলার চেষ্টা করি, কত গুরুত্বপূর্ণ কথা থাকে, তো তুমি কথার উত্তর দাও না কেন? তো সে পড়া থামিয়ে তার দিকে অত্যন্ত কর্কশ ভাবে বলে যে আমি কারোর সাথে কথা বলি না, কেউ কথা আমার সাথে বলুক এটা আমি চাইও না, সুতরাং আমার সাথে কথা না বলার চেষ্টা করবা। যদি খুব প্রয়োজন হয় তাহলে আমি তোমার সাথে কথা বলবো, আমার সাথে কথা বলবা না। তো এই 1st ইয়ারের এই স্টুডেন্টের আচরণে উনি খুব মানে মর্মাহত হলেন যে এরকম একটা আচরণে। তখন উনি পারতপক্ষে তার সাথে আর কথা বলতেনই না, কিন্তু একই রুমে থাকতেন, স্বাভাবিকভাবেই কিন্তু অনেক প্রয়োজন হয়, যার কারণে প্রয়োজন হতো, তারপরে উনি চেষ্টা করতেন যে বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য। এর ভিতরে রাসেল ভাই ওই মেয়েটা যখন প্রথম এই আসে, দেখা যেত যে সে কিন্তু ক্লাসেও খুব ভালো পড়া পারে, মানে তার লেখাপড়ার ইউটাও খুব ভালো। তো হঠাৎ এই মর্গের যিনি পাহারাদার, উনি এসে মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে এসে অভিযোগ করলেন যে ইদানিং দেখা যাচ্ছে যে রাতের বেলা লাশগুলো ওনারা যেভাবে সাজিয়ে রেখে যান, সকালবেলা এসে দেখে লাশগুলো এলোমেলো। এবং আরো অদ্ভুত ব্যাপার হলো, লাশের শরীরের কিছু কিছু অঙ্গ তারা আর খুঁজে পান না। যেমন দেখা যাচ্ছে যে তার হাতের কিছু আঙ্গুল খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে তার চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব অদ্ভুত, কিন্তু আঙুল এবং চোখ এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার কান খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাচ্ছে রাসেল ভাই কোনোটা হয়তো পোস্টমর্টেম হয়ে যাওয়ার পরে হয়তো আপাতত রেখে দিয়েছে, অথবা কোনোটা পোস্টমর্টেম হবে। তো যখন লাশ আসে ওনারা তো আসলে অত দেখে রাখেন না ওখানে। তো পরবর্তীতে যখন ওই সুরতহাল রিপোর্ট যখন প্রথমে ছিল, তখন ওটার সাথে মিল করতে গিয়ে দেখে যে না, সুরতহাল রিপোর্টে তো প্রথমে এইগুলো ছিল না, প্রথমে লাশের এই বৈশিষ্ট্য ছিল, পরে আবার দেখা গেল এইগুলো তাহলে কিভাবে আসলো, লাশের এই অবস্থা কেন হলো। এই ধরনের সমস্যা যখন হলো, তখন মানে বিষয়টা সবার টনক নড়ল প্রশাসনের, যে সুরতহাল রিপোর্টের সাথে প্রাথমিক পুলিশের রিপোর্টের সাথে পরে কিছু মেলে না, লাশের কিছু লাশের এরকম সমস্যা দেখা যাচ্ছে। এবং ওই যে প্রথমে অভিযোগ করেছিল যে যারা পাহারাদার, যে সকালবেলা দেখা যায় যে লাশগুলো এলোমেলো, তো হ্যাঁ কথার সাথে মিলছে। তখন কি করে হলো যে ওই মর্গে পাহারাদার বসানো হলো, মানে পাহারাটা আগেই ছিল, পাহাড় একটু করা হলো, যে যাতে করে এই বিষয়টা যাতে রহস্যটা উদ্ঘাটিত হয়। তো এত কড়া পাহারা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না, ঘটনা ওই একই রকম ঘটছে। তো এরকম বেশ প্রশাসন, আর তখন তো আসলে ওই সময় তো সিসিটিভি ছিল না, এরকম এত মানে টেকনোলজি ওই সময় তো ছিল না যে যাতে করে ওইভাবে অবজার্ভ করা যাবে। এই জন্য মানুষ দিয়েই যতটুকু পাহারা করানো যায়, এটাই ছিল ওই সময়ের অবস্থার মানে ভরসা ছিল আর কি, এটাই। তো তারপরে যখন এগুলো হচ্ছে না, তখন
মানে প্রশাসন মানে হসপিটাল কর্তৃপক্ষ খুব বেশ চিন্তিত হয়ে গেল যে এই লাশের চোখ বা এই নখ মানে আঙ্গুলগুলো কোথায় যায়, মানে এত কিছু বাদ দিয়ে কেন এগুলোই কেন থাকে না, আরো তো অনেক কিছুই তো মানে কেটে নিয়ে যেতে পারে, কিন্তু এগুলোই কেন করছে। তো এখন মানে তারপরে কি হলো, আস্তে আস্তে জিনিসটা কমে আসা শুরু করলো, মানে এই টেন্ডেন্সিটা বা এই ধরনের এগুলো কমে আসা শুরু করলো ব্যাপক পাহারার পরে। শেষ পর্যন্ত দেখা গেল যে লাশ কাটা ঘরের মধ্যেও পাহারা বসানো লাগলো, যে শুধু গেটে না একদম ভিতরেও পাহারা বসাতে হয়েছে এই অবস্থার কারণে। তখন আস্তে আস্তে একটু জিনিসটা কমে আসা শুরু করলো। যখন কমে আসা শুরু করলো তখন রাসেল ভাই আসল ঘটনাটা মানে প্রকাশ পেল যে আসলে মূল বিষয়টা কি ছিল। আমরা প্রথমে যে মরিয়ম আন্টির বিষয় দিয়ে শুরু করেছিলাম, যে উনার রুমমেটের ছিল, উনি আর একটা বিষয় ফলো করতেন। তার রুমমেট মানে রাতের বেলা যখন ওয়াশরুমে যেতেন, ওয়াশরুম থেকে সে যখন ফিরে আসতো, ফিরে আসার পরে দেখতো যে সে মুখ মুছছে খুব সুন্দর করে, মনে এই মাত্র কোনো কিছু সে খেয়ে এসেছে, এরকম ভাবে সে মুখ টুক মুছতো আর কি। তখন উনি মনে করতো হয়তো ওয়াশরুম থেকে আসছে মুখ টুক ধুয়ে আসছে, এরকম করে মুছতেই পারে। কিন্তু তার এই বিষয়টা একটু অন্যরকম ছিল, অস্বাভাবিক রকমের ছিল। এমনি মুখ ধুয়ে এসে মুখ মুছা আর খাওয়ার পরে মুখ মুছার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। এবং উনি আর একটা বিষয় খেয়াল করতেন যে তার ওই রুমমেট বাইরে থেকে রাতের বেলা কোথা থেকে আসে, আসার পরে ওই ছোট্ট একটা পুটলিতে কি যেন মানে খাটের নিচে রেখে দেয়। আর যেহেতু তার আচার আচরণ ভালো ছিল না, উনিও তার সাথে এই বিষয়ে কোনো কথা বলতেন না, যে আবার কথা বললে কি ধরনের কি আচরণ করবে জুনিয়র, এতে নিজের মান সম্মান চলে যাবে, এই কারণে উনিও পারতপক্ষতার সাথে এই বিষয় নিয়ে কথা বলতেন না। কিন্তু একদিন ওনার খুব কৌতূহল জাগে যে আসলে এই যে রাতের বেলায় এসে ওই পুটলির মতো করে কি রাখে। উনি বেশ কিছুদিন ফলো করেছে ওই এই বিষয়টা। তখন একদিন যখন রাতের বেলা সে সারাদিনই থাকে রুমে লেখাপড়া করে, কিন্তু ওয়াশরুমে দেখা যাচ্ছে সে 15 থেকে 20 মিনিট এই সময় সাথে আসে না। তো উনি চিন্তা করেছে এইবার যদি ওয়াশরুমে যাই এই সুযোগে আমি দেখবো আসলে সে খাটের নিচে রাখেটা কি। তখন আসলে রাতের বেলা সে যখন ওয়াশরুমে রেখেছে, সত্যি ওই সময় ওই মরিয়ম আন্টি উনি দেখতে গিয়েছে যে আসলে খাটের নিচে সে কি রাখে প্রতিদিন। তখন দেখে হ্যাঁ একটা পুটলি বাঁধা। তো পুটলিটা যখনই রাসেল ভাই খুলেছে, সাথে সাথে উনি সাংঘাতিকভাবে শকড হয়েছে। উনি দেখে পুটলির ভিতরে মানুষের আঙ্গুল, চোখ, কান, জিহ্বাও আছে সেখানে। তো এই দৃশ্য যখন দেখে উনি সাংঘাতিক রকমের ভয় পান এবং মানে কোনো মতে দ্রুত এইটা মানে ঠিকঠাক মতো রেখে উনি আবার ওনার সিটে শুয়ে পড়েন। সিটে শোয়ার পরে যখন আবার ওই মেয়েটা আসে, ওয়াশরুম থেকে ফিরে আসে, সে স্বভাবভাবেই ওই যে মুখ মুছছে। তো উনি সারা রাত ঘুমাতে পারেন নাই, উনি খালি চিন্তা করছেন যে কখন সকাল হবে। সকাল হওয়ার পর ওনার খুব কাছের একজন বান্ধবীর সাথে বিষয়টা শেয়ার করেন যে রুমে এই অবস্থা। তখন বলে যে আসলে বিষয়টা তারা তো আমাদের অধ্যক্ষ সাহেবকে জানানোর দরকার। তখন অধ্যক্ষ সাহেবকে গিয়ে যখন বলা হলো, অধ্যক্ষ সাহেব বললেন যে তোমরা আসলে মেডিকেলের পড়া অনেক চাপ, তোমরা পড়তে পড়তে মনে হয় তোমাদের মাথায় কিছু সমস্যা হয়েছে, তোমরা এক কাজ করো একটু বাড়িতে যাও, সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে আসো, একটু ভালো করে ঘুমাও, সামনে তোমার এক্সাম, হয়তো এই কারণে মানে মাথার সমস্যা হয়ে গেছে। কিছুতে উনি বিশ্বাস করাতে পারলেন না এবং আরো বিশ্বাস করাতে পারলেন না। শেষ পর্যন্ত মানে আরো চেষ্টা করেছে, লোক ইন্সপেকশনেও আসার মানে মতো অবস্থা হয়ে গেলেও কিন্তু শেষ পর্যন্ত কি কারণে যেন লোক আর ইন্সপেকশনে আসে নাই ওখানে। বিষয়টা মানে হাস্যরসাত্মক হিসেবে তারা উড়িয়ে দিয়েছে। তো উনি তখন কি করতেন যে ওনার কথা কেউ যখন বিশ্বাস করলোই না, তখন উনি আর ওই রুমমেটের সাথে রাত্রে থাকতেন না। তখন ওনার রুমমেটকে বলতেন যে সামনে তো আমার এক্সাম, তো আমি আমার গ্রুপ স্টাডি করবো, আর এক রুমে গিয়ে আমার আর এক মানে ক্লাসমেটের সঙ্গে ঘুমাবো, তুমি একাই ঘুমাও। তো এই কথা বলে উনি চলে যেতেন রাতের বেলা তার সাথে থাকতেন না। একদিন রাসেল ভাই মানে ঘটনা যেটা ঘটেছে, হঠাৎ রাত ধরেন যে 1:30 কি 2টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। তো ইলেকট্রিসিটি চলে যায়, ওনারও এক্সাম ছিল, উনি তখন জেগে পড়ছিলেন। তো চিন্তা করছে ইলেকট্রিসিটি খুব গরম, উনি একটু বারান্দায় আসেন, প্রত্যেকটা রুমের সাথে বারান্দা আছে তো আবার ওখানে মানে হলগুলোতে। তো বারান্দায় আসেন, তো বারান্দায় আসার পরে হঠাৎ মানে উনি যেই আসলে ওনার যে অরিজিনাল যে রুমটা, এই রুমটাও 3 তলাতে, আবার উনি যেই রুমে আবার থাকা শুরু করেছেন আর এক বান্ধবীর সাথে, সেটাও 3 তলাতে, খুব বেশি দূরে না, মাঝখানে অল্প কয়েকটা রুমের ডিফারেন্স আর কি। তো হঠাৎ উনি ওনার ওই রুম থেকে প্রচন্ড চিৎকারের একটা আওয়াজ শোনেন। তো প্রচন্ড চিৎকারের আওয়াজ শুনলে উনি দ্রুত সেখানে চলে যান, কারণ উনি বুঝতে পেরেছেন যে এই আওয়াজটা তার রুম থেকেই আসছে। তখন উনি যখন দ্রুত তার রুমে চলে যান, গিয়ে
একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। সেটা হচ্ছে যে আর একটা মেয়েকে ওইখানে নিয়ে এসে ওই যে তার যে ফার্স্ট ইয়ারের যে মেয়েটা ছিল আর কি, তার রুমমেট, সে মানে তার হাত, ওই মেয়েটার হাত মটমট করে চিবিয়ে খাচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি তো সাংঘাতিকভাবে ভয় পান, এবং যখনই ওই মেয়েটা তাকে দেখে ফেলে যে তার এই দৃশ্য দেখে ফেলেছে, তখনই ওই মেয়েটা জানালা দিয়ে লাফ দিয়ে চলে যায়। কিন্তু রাসেল ভাই ওই ইটের ছিল কিন্তু 3 তলা, মানে ওই ফ্লোরটা ছিল কিন্তু 3 তলায়, আর জানালায় কিন্তু শিক ছিল। রাইট। সে আরো চিৎকার চেঁচামেচি শুরু করে, আশেপাশের লোকজন চলে আসে। লোকজন চলে আসার পরে দেখে যে যার ওই যে কামড়ে ছিল সে ওখানে ডেড, মানে মারা গেছেন সেখানে, এবং বলে যে এই কাজটা যে করেছে সে জানালা দিয়ে ঝাঁপ দিয়ে চলে গেছে। সবাই বলে যে জানালা দিয়ে ঝাঁপ দেবে কিভাবে, এদিকে এইভাবে তো কোনো মানুষ যাওয়া যায় না, জানালা শিকানো ছোট, এতে কোনো মানুষ যেতেই পারবে না। এবং দেখা আসলে সত্যি রাসেল ভাই যে ও যে ওই মেয়েটার মানে হাত খাওয়া শুরু করেছিল, রক্তও তো পড়েছিল, রক্তের ছাপটা জানালা পর্যন্ত, যে মানে ওর পায়ের ছাপটা, যে পায়ের সাথে রক্ত লেগেছিল, জানালা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। কিন্তু জানালার নিচে যে সে কোথায় পড়েছে কিছুই আর জানা যায়নি। তো পরবর্তীতে ওই রুমটা আসলে সিল করে দেওয়া হয়, প্রায় অনেক দিন সিল ছিল। তো মরিয়ম আন্টি বলেছে যে এখন ওই রুমটায় কেউ থাকে কি থাকে না, উনি রুমের নাম্বারটা বলতে রাজি হন নাই, তবে এটুকু বলছে রুমটা 3 তলাতে। তো এখন ওইটার কি অবস্থা, ওখানে কেউ থাকে কি থাকে না এই বিষয়ে উনি কিছু বলতে পারেন না। তবে ওই মেয়ের পরবর্তীতে যেই মানে অ্যাড্রেসটা সে দিয়েছিল ভর্তির সময়, ওই অ্যাড্রেসে খোঁজ নিয়ে দেখা গেছে যে ওইখানে এই নামের কোনো মেয়ের এবং তার বাবা মা কোনো অস্তিত্বই নেই, কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি। তাহলে সে কি ছিল, কেন সে মেডিকেলে আসলো? যখন রাসেল ভাই যখন দেখছিল যে না, কড়া পাহারার কারণে সে ওখানে যেতে পারছে না, তখনই কিন্তু আসলে সে মানুষের মানে জীবন্ত মানুষের উপর আক্রমণটা শুরু করে, এবং প্রথম আক্রমণে সে ধরা পড়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে তার কোনো আর অস্তিত্ব পাওয়া যায় নাই। রাজশাহী মেডিকেলে যারা অনেক পুরাতন যারা আছেন, এই গল্পটা অনেকের মুখে মুখেই আছে আর কি। আজকে গল্পটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট্ট অডিও ক্লিপে যাব, ছোট না বড়সড় একটা অডিও ক্লিপে আমরা যাব, তারপরে আবারও ফিরে আসবো। এন্ড সেই পর্যন্ত আশা করব যে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মনির বলছিলাম উত্তরা থেকে। ঘটনাটা হচ্ছে বেসিক্যালি এটা 2015 দিকে, 2015 এপ্রিলের দিকে ঘটনা। তো আমাদের স্কুলের কিছু ফ্রেন্ড আছি আমরা, আমাদের মধ্যে এক ধরনের পাগলামি আছে। পাগলামিটা এরকম যে আমরা হঠাৎ হঠাৎ প্ল্যান করি যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য, হুটহাট করে এই প্ল্যানটা করে ফেলি আর কি। তো এই 2015 এপ্রিলের বিকাল বেলা, একদিন বিকাল বলতে 5টা 5:30টার দিকে এরকম সময় আমরা 4 জন ফ্রেন্ড মিট করি। এটা হচ্ছে ঢাকার ফার্ম গেট এরিয়াতে। তো মিট করার পরবর্তীতে ওরা বললো যে চল আজকে কোথাও ঘুরতে যাই। আমি বললাম যে কোথায় যাবি? বললো যে দেখা যাক, এখন তো অলরেডি সন্ধ্যা হচ্ছে, আমরা গাবতলী যাব, গাবতলী গিয়ে যে গাড়িটা পাবো ওঠার মতো মনে হবে যে এটাতে উঠে যাই, ওটাতে উঠে যে কোনো একটা জায়গায় চলে যাবো। আমি বললাম আমার তখন পরীক্ষা চলতেছিল, তা আমি বললাম যে দেখ আমার কালকে পরীক্ষা আছে, তা আমাকে বাসায় ব্যাক করতে হবে। ওরা বললো যে ঠিক আছে তাহলে তুই চলে যা। তো পরবর্তীতে আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। এর পরবর্তী ঘটনা ওদের কাছ থেকেই শোনা। তো ঘটনাটা এরকম ছিল যে ওরা কথা অনুযায়ী হচ্ছে যে ওখান থেকে ওরা গাবতলী চলে যায়। গাবতলী গিয়ে ওরা মানিকগঞ্জের একটা গাড়িতে উঠে। তো গাড়িতে উঠে ওরা যখন মানিকগঞ্জের জায়গায় গিয়ে ওরা নামে, আমি স্পেসিফিক জায়গাগুলোর নাম উল্লেখ করছি না, একটা জায়গায় গিয়ে ওরা নামে। তো নামার পরে ওখানে হচ্ছে যে কয়েকটা দোকান ছিল, আর হচ্ছে যে ম্যাক্সিমাম দোকানই বন্ধ। তো ওখানে একটা দোকান ছিল, সেটা হচ্ছে লোডের একটা দোকান ছিল, 2 নম্বর লোডের, বাট খাবারের দোকান বা কনফেকশনারি এগুলো সব বন্ধ হয়ে গেছে। ওরা একটু অবাক হলো যে কি ব্যাপার, লোডের দোকান খোলা রেখে বাকি, তখন বাজে ধরেন রাত্রে 11টা 11:30 মতো বাজে এরকম সময়। যাই হোক, ওরা চিন্তা করলো যে আচ্ছা যদি খাবার টাবারের দোকান যেহেতু নাই, দেখি আশেপাশের কোনো মানুষ আছে কিনা। তো ওরা লোডের দোকানের দিকে যাবে, এর মাঝখানে সাথে দেখলো যে রাস্তার পাশে একটা লেগুনা দাঁড়িয়ে আছে, লেগুনার পাশে একজন লোক দাঁড়ানো আর কি। ওরা মনে করছে যে লেগুনার ড্রাইভারই। যাই হোক, ওনার কাছে গেছে, গিয়ে জিজ্ঞেস করলো যাচ্ছে ভাইয়া এখানে তো দেখলাম যে খাওয়া দাওয়ার জন্য মানে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে খাওয়া দাওয়ার মতো, তো বাজারটা কোথায় আছে বা ভালো কোথাও ইয়ে আছে কিনা খাওয়া দাওয়ার জন্য। বললো যে ঠিক আছে আপনি এখান থেকে যদি যান হচ্ছে যে আপনার 15-20 মিনিট লাগবে যদি হেঁটে চলে যান আপনারা, আর এত রাত আপনারা গাড়িও পাবেন না, মানে রিক্সা টিক্সা পাবেন না এখন, তো আপনারা হেঁটেই রওনা দেন। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আর এমনিতে রাতে থাকার জন্য ভালো কোনো হোটেল টোটেল আছে কিনা। তো তখন উনি একটু ব্যঙ্গাত্মক ভাবে এক ধরনের হাসি দিল, লাইক কেমন জানি। যাই হোক, তারপর উনি বললো যে আপনারা হচ্ছে সামনে যান, মনে করেন যে বাজারে যাবেন, তো বাজারে যাওয়ার পথে আপনি পেয়ে যাবেন, ধরেন 10 মিনিটের মতো হাঁটলে পেয়ে যাবেন এরকম আর কি। তো ওনার কথা অনুযায়ী চিন্তা করলো যে ঠিক আছে রাত্রের বেলা আর একটু হাঁটি, সমস্যা নাই, এক্সপিরিয়েন্স করতে আসছি, ঘুরতে আসছি রাত্রের বেলা, হঠাৎ করে ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতেই যাই, এখন আর
কোনো কিছুর জন্য ওয়েট করেও লাভ নাই অ্যাকচুয়ালি। ওরা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, হঠাৎ করে ওরা খেয়াল করলো যে পিছনে কিছু আসতেছে ওদের পিছন পিছন। তো একজন ঘাড় ঘুরার পিছনে তাকাইছে, তাকানোর পরে দেখলো যে 5টা কুকুর। তখন আবার আরেকটা কথা বলে গেছে ভাই, এটা হচ্ছে যদি চাঁদের আলো ছিল ভালোই, তোরা চাঁদের আলো দিয়ে হাঁটতেছিল, তো পিছনে ফিরে দেখলো যে 5টা কুকুর ওদের পিছন পিছন আসতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই 5টা কুকুরই মানে সারিবদ্ধ ভাবে একটা কুকুরের পিছনে একটা কুকুর আসতেছে ওদেরকে ফলো করতে করতে। এই জিনিসটা একটু ওরা অবাক হলো। কুকুররা দলবদ্ধ ভাবে থাকে সেটা ঠিক আছে, বাট হচ্ছে যে মানে এইভাবে সিরিয়ালি আসলে আমরা কখনো দেখি না যে চলাচল করতে একটার পিছনে একটা। বাইরে ওরা একটা চিন্তা করছিল যে দৌড় দিবে, আবার বললো যে না, এখন দৌড় দিলে কুকুরের স্বভাব হচ্ছে যে দৌড় দিলে আরো তেড়ে আসার একটা স্বভাব থাকে ওদের। ওরা ওদের মতো হাঁটতেছে, কুকুরগুলো ওদেরকে ফলো করতেছে। তো হঠাৎ করেই তারা একটা বিল্ডিং দেখলো, লাইক 5 তলার একটা বিল্ডিং। ওরা চিন্তা করছে মেবি এটাই হোটেল। ওই লোকটার কথা অনুযায়ী যে রাস্তার পাশেই পাবেন বিল্ডিংটা, হোটেলটা আর কি। বাট হোটেলের গায়ে কোনো লেখা নাই যে নাম টাম বা কিছু। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুরো হোটেলটাই অন্ধকার, শুধু নিচের যে গেটের রুম বা গেট দিয়ে ঢোকার ওখান দিয়ে মানে ভিতর থেকে জানলা দিয়ে একটু আলোর মতো দেখা যাচ্ছে, নিচের তলার ইয়েটা জ্বলতেছে আর কি, বাতি জ্বলছে এরকম আর কি। তোরা চিন্তা করলে যাচ্ছে ঠিক আছে, গিয়ে একটু নক দিয়ে দেখি যে এটাই হোটেল কিনা, আর একটু কথা বলে যদি এটা হোটেল হয় আমরা এখান থেকে কথাটা বলে যাব, বাজারে দিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে দেন এখানে ব্যাক করে চলে আসবো। এরকম প্ল্যান করে যখনই ওরা এগুতে যাবে, হঠাৎ করেই ওই কুকুরগুলো মানে ওই পিছনে যতক্ষণ ফলো করতেছিল, ফলো করা থেকে ওরা এসে ওই বাড়িটায় ঢুকার যে রাস্তাটা ওইটা ব্লক করে ওরা দাঁড়ায় গেছে, এবং দাঁড়ায় ওদের দিকে তাকায় মানে ডাকাডাকি শুরু করছে আর কি, ঘেউ ঘেউ করে। ওরা অ্যাকচুয়ালি এটাতে একটু ভয় পেল যে এতক্ষণ ধরে কুকুরগুলো কিছু করলো না। যখনই আমরা হচ্ছে যে এদিকে মানে যাওয়ার জন্য চিন্তা করছি, তখনই কুকুরগুলো হচ্ছে যে ওদেরকে এভাবে ইয়ে করলো। তো একটা ফ্রেন্ড বললো যে দেখ, আমার কাছে সিচুয়েশনটা অ্যাকচুয়ালি ভালো মনে হচ্ছে না, আর কোনো কারণেই হোক কুকুরগুলো চাচ্ছে না যে আমরা ওই দিকে যাই। তো ওরা বললো যে ঠিক আছে, আগে তাহলে ঠিক আছে আমরা চল বাজারের দিকে যাই, পরে দেখা যাবে। তো ওরা ওখান থেকে যখন মানে সিদ্ধান্ত চেঞ্জ করে যখন আবার হাঁটা ধরছে, তখন কুকুরগুলো আবার থেমে গেছে। থেমে গিয়ে ওরা হাঁটতেছে, আবার সেই কুকুরগুলো ওদের পিছন পিছন ফলো করতেছে ওদেরকে। তো ওরা হাঁটতেছে তো হাঁটতেছে, মানে বেসিক্যালি বলতে গেলে ওরা খুব টায়ার্ড হয়ে গেছে। চিন্তা করলো যে কি ব্যাপার, আর কতক্ষণ হাঁটবো বা কিছু। তো হঠাৎ করে এরকম চিন্তা করতে করতে ওরা দেখলো যে না, সামনে আলো টালো দেখা যাচ্ছে। তখন ওরা বুঝছে যে না, আমরা হয়তো চলে আসছি কাছাকাছি। তো বাই দ্য ওয়ে ওরা ওদের মতো করে সামনের দিকে গেছে, গিয়ে চলে আসছে বাজারের মধ্যেই। ওখানেই হচ্ছে একটা হসপিটাল আছে। হসপিটালের সামনে দেখলো যে লাইট টাইট আছে, সামনে সুন্দর একটা বাগানের মতো আছে। আর পরে হসপিটালটার সামনে হচ্ছে একটা মানে এই সাইডে একটা ঘর আছে। ওরা কি করছে, চিন্তা করলো যে আচ্ছা এখানে হচ্ছে যে এখানে একটা বেঞ্চ আছে, বেঞ্চে গিয়ে বসি। আবার একজন বললো যে তার আগে এক কাজ করে খাওয়া দাওয়া করে নিই। ওরা বললো যে খাওয়া দাওয়াটা পরে করবো, আগে রেস্ট নেই, একটু বসে তারপরে আমরা ইয়ে করি। তো যে ভাবা সেই কাজ। ওরা কি করছে, হসপিটালের ওই বাইরে যে বেঞ্চ আছে সেই বেঞ্চের মধ্যে গিয়ে বসছে। আর আরেকটা কথা বলে রাখি, ওই কুকুরগুলো তখন ওদের ফলো করে করে ওখান পর্যন্ত আসছে। এসে ওরা যখন গিয়ে বেঞ্চে বসছে, ওরা ওদের সামনে গিয়ে বসছে ওখানে। তো এর মধ্যে একটা ফ্রেন্ড ঘড়ি দেখছে, ঘড়ি দেখে দেখলো যে তখন রাতে প্রায় 1টা বাজে, 1টা বাজার আর 5 মিনিটের মতো বাকি এই সময়টা। তো অবাকই হলো যে ওই লোকটার কথা অনুযায়ী 20 মিনিটের রাস্তার হওয়ার কথা, সেখানে এখন 1টা প্রায় বেজে গেছে। আমরা এতক্ষণ ধরে হাঁটলাম, মানে লাইক কি বলবো, বাট ওদের কাছে মনে হয়েছে যে না, ওরা ওই লোকটা হয়তো 20 মিনিট বলছে, আধা ঘন্টার মতো মানে একটু এরকম হাঁটা হয়েছে। একটু মানে অবাকই হয়েছে তারা যে এত সময় কেমনে, যে তাদের ইয়ে অনুযায়ী হয়তো 12টা বাজতে পারে, 1টা বেজে গেছে। যাই হোক, ওরা ওখানে গিয়ে বসছে। বসার পরে হঠাৎ করেই আবার কুকুরগুলো চিল্লানি শুরু করছে ওখানে বসার পরে, মানে চিল্লাচিল্লি যে শুরু করার পরে আবার থেমে গেছে। থেমে যাওয়ার পরেই হসপিটালের ভিতর থেকে এক ধরনের কান্নার আওয়াজ আসছে। তো ওদের মধ্যে এক ধরনের কিউরিয়াসিটি জাগলো যে কি হয়েছে, চল গিয়ে দেখি হসপিটালে। ওরা হসপিটালে ঢুকলো। ঢুকার পরে মানে একজনের কাছে জিজ্ঞেস করার পরে জানতে পারলো যে একটা লোক মোটামুটি অনেকদিন ধরে অসুস্থ ছিল, সে মারা গেছে কিছুক্ষণ আগে। তো আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। তো ঠিক আছে, যেহেতু হসপিটাল এগুলো আসলে একটা স্বাভাবিক ঘটনা বলা যায়। তারা ওখানে কিছুক্ষণ ইয়ে করার পরে যখন বের হয়ে আসতে যাবে, ঠিক 5 মিনিটের মধ্যে আবার কান্নাকাটি দেওয়া শুরু হলো। তখন মানে তখন ওরা মানে জিজ্ঞেস করলো আরেকজনকে যে হ্যাঁ, আরেকটা রোগী মারা গেছিল। তো রোগীটা হচ্ছে বিকালবেলা ফুটবল খেলতে গিয়ে একটু আঘাত পাইছিল, সে হসপিটালে আসছিল, মাথায় আঘাত পাইছে, এখন সে মারা গেছে। বিষয়টা ওরাও একটু ইয়ে করলো যে কিভাবে তাহলে একটা ভালো মানুষ এভাবে মারা যাওয়া। ওরা ওখান থেকে বের হয়ে এসে আবার সেই বেঞ্চে বসার মানে লাইক ওই রোগীটা মারা যাওয়ার 5 মিনিট পরে আবার
সেম অবস্থা, আবার কান্নাকাটি হয়েছে। তো ওরা বুঝলো যে আর একটা রোগী মারা গেছে। 15 মিনিটের মাথায় পরপর 3টা ব্যক্তি মারা গেল। আবার ওরা যখন আসছে ওই কুকুরগুলো তখন ওখানেই বসা ছিল। ওরা ওখানের মধ্যে যখন বসার পরে ওই রোগীটা মারা যাওয়ার পরে কুকুরগুলো আবার চিল্লাচিল্লি স্টার্ট করছে। বিষয়টা এরকম ছিল, মনে হচ্ছে যে ওই আমার যে 3টা ফ্রেন্ড ছিল ওদেরকে তেড়ে আসবে এরকম অবস্থা। তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে রাশেদ, ও কি করছে অ্যাকচুয়ালি কুকুরকে খুব ভয় পায়। সে কি করছে, কুকুরের তেড়ে আসার ভাব দেখে সে কি করছে, লাফ দিয়ে ওই পিছনে একটা বেড়ার মতো ছিল, বেড়ার ওই পাশে চলে গেছে। ওই যে বাগানের যে বেড়া আর কি, এটা হচ্ছে লোহার বেড়া ছিল আর কি, লাফ দিয়ে ওই পাশে চলে গেছে বেড়ার, গিয়ে সে ওখানে দাঁড়ায় আছে যাতে কুকুরগুলোকে নাগালের মধ্যে না পায়, এরকম একটা চিন্তা আর কি। কুকুরগুলো তখনও ডাকতেছে, ও ভয় হয়ে ওদের কুকুরগুলো দেখে তাকিয়ে আছে। আমার অন্য 2টা ফ্রেন্ডও উঠে দাঁড়ায় ওই রাশেদের কাছাকাছি চলে গেছে, কিন্তু ওরা দেয়াল টপকে ওই পাশে যায় না, ওই বেড়াটা টপকে ওই পাশে যায় না, এই পাশেই ছিল। হঠাৎ করেই রাশেদ ফিল করলো যে ওর পায়ের মধ্যে কেউ ধরার চেষ্টা করছে। তো বিষয়টা একটু করলো না, মনে করছে হয়তো বা পাতা টাতার কারণে হয়তো বা এরকম হতে পারে যেহেতু বাগান, কিন্তু না, এবার মনে হচ্ছে যে না, কেউ প্রথমে স্পর্শ পাইছে, বাট এখন মনে হচ্ছে যে কেউ চেপে ধরছে, এরকম একটা সিচুয়েশন। সে একটু ঘাবড়ায় গেছে বিষয়টা। এই ঘাবড়ানোর মধ্যেই তার কাছে মনে হলো যে তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। এটা করার এটা ফিল করার সাথে সাথেই মনে হচ্ছে যে কেউ তার ঘাড়টা চেপে ধরছে, এরকম একটা অবস্থা। এটার সাথে সাথে চিৎকার দেওয়ার পরে ওরা, আমার যে 2টা ফ্রেন্ড ছিল ওর দিকে তাকে কি হয়েছে বলতে ও চিৎকার দেওয়ার সাথে সাথে ওই যে কুকুরগুলো ডাকতেছিল কুকুরগুলো একসাথে থেমে গেছে। ওরে আবার টেনে আমার ফ্রেন্ডরা বের করে আনছে। ওর চেহারার দিকে অ্যাকচুয়ালি তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে যে রক্ত শরীরের রক্তটা শুকায় গেলে হঠাৎ করে যেরকম হয়ে যায় না ফ্যাকাশে টাইপের, ওর শরীরটা মনে হচ্ছে এরকম টাইপের মনে হচ্ছে। ও প্রচন্ড রকমের ভয় পাইছে। সে এখান থেকে কি বলবো আর। তো যাই হোক, আমার ফ্রেন্ডরা বললো যে ঠিক আছে চলো, এখানে আর থাকার দরকার নেই। তো পরে এই হসপিটালের ওখান থেকে ওরা হেঁটে যখন বের হয়েছে, এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের অবস্থা বলা যায় যে একেবারেই বাজে অবস্থা। ও টোটালি এমন ভয় পাইছে যা বলার বাইরে আসলে। তো যখন বের হতে যাবে তখন ওখানে একটা লোকের সাথে দেখা হয়েছে। দেখে ওই লোকটা ওদেরকে দেখে বললো যে কি ব্যাপার, ওদের কি হয়েছে, ওনাকে এমন দেখাচ্ছে কেন? তো ওরা বললো যে আসলে এই ঘটছে আসলে। তো বললো যে আপনারা কোথায় বসছেন, ওই যে পাশে যে ঘরটা দেখতেছেন ওইটা আসলে লাশ কাটা ঘর, ও এখানে সচরাচর রাত্রেবেলা কেউ এরকম একটা বসে না। ওটা শোনার পরে তো ওরা আরো বেশি একটু ভয় পেয়ে গেছে। তোরা কি যে করবে, এরকম একটা সিচুয়েশনে ওদের নিজের প্রতি এখন নিজেদের এক ধরনের বকা দিতে মন চাইতেছিল যে কেন আমরা বের হইতে গেলাম আজ, এরকম আর কি। এর মধ্যে আরেকটা ফ্রেন্ড বললো যে দোস্ত আমার আসলে অনেক খিদা লাগছে, চল আমরা খাওয়া দাওয়া করি। এখন খাওয়া দাওয়া শেষ করে তারা যখন ওই দোকানের মধ্যে বসেছিল তখন চিন্তা করলো যে অ্যাকচুয়ালি দেখা যাক কি হয়। তো ওরা বললো যে দেখ, এর মধ্যে আরেকটা ফ্রেন্ড বললো যে দেখ আসলে এই সকল ব্যাপারে রাত্রের বেলা চল আমরা এক কাজ করি, যে মসজিদে যাওয়া যায় কিনা, যদি আশেপাশে কোনো মসজিদ থাকে আমরা মসজিদে গিয়ে শুয়ে থাকার চেষ্টা করি। তো ওরা গেল, যাওয়ার পরে ওখানে মসজিদের গেল, যাওয়ার পরে এখন দেখলো যে একটা লোক ওখানে বসা আর কি। ওই লোকটা বললো যে দেখেন আসলে মসজিদে কোনো রকম ছাড়া রাত্রের বেলাটা থাকাটা ঠিক, ওরা কি আর করবে, কিছু করার নাই। তো পরে কি করলো, তারা ওই হসপিটালেই চলে আসছে, হসপিটালের মধ্যে আসছে, এসে হসপিটালেই মোটামুটি রাতটা ওরা স্টে করছে, কারণ হসপিটালে স্বাভাবিকভাবে রাত্রে মানুষরা জেগে থাকে। ওরা রাতটা যখন ফজরের আজান দিল, আজান দেওয়ার পরে ওরা যে নামাজ পড়ে, এই মসজিদে গিয়ে নামাজ পড়ে যখন ব্যাক করবে আর কি। আরেকটা ব্যাপার হয়েছে, ওরা যখন ব্যাক করতেছিল যে পথে আসছে সেই পথেই তো ওরা ব্যাক করবে, ওখানে গাড়িতে উঠছে, গাড়িতে উঠার পরে ওই যে রাত্রেবেলা যে বাড়িটাতে অ্যাকচুয়ালি ওরা ওই দিক ফলো করতেছিল যে দেখা যায়, রাত্রেবেলা তো ভালো মতো দেখতে পারি না, আর কুকুরগুলো কেমন ডাকাডাকি করছিল, এখন যে করি দেখি কি অবস্থা। বাট ওরা অ্যাকচুয়ালি খুব অবাকই হইলো যে ওই থেকে বাজার থেকে তারা যেখানে গিয়ে নামছে আর যেখানে পরবর্তীতে গেছে ওখান থেকে তারা গাড়িতে ওঠার পরে ওই বাজারে যেতে গাড়িতে করে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগছে। আর এই 2 থেকে 3 মিনিট রাস্তার মধ্যে তারা কোনো বিল্ডিংই দেখলো না। তো অ্যাকচুয়ালি এটাই আসলে ছিল যে ওরা রাত্রেবেলা তাহলে কোন বিল্ডিং এর কাছে গেছিল, বা ওখানে যদি ঢুকতো তাহলে ওদের আসলে কি হইতো। ওই কুকুরগুলো বাধা দেওয়াতে ওরা বেসিক্যালি ডিসিশনটা চেঞ্জ করছিল তখন। তো তারপরে ওরা ঢাকায় চলে আসে ওই দিনই। আর আমার ওই যে ফ্রেন্ডটা ভয় পাইছে, ও আসলে অনেকদিনই অসুস্থ ছিল, অনেকদিন বলতে প্রায় 8-9 দিনের মতো সে অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল ওর মধ্যে। পরবর্তীতে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো এই ছিল আসলে আমার ঘটনা। আশা করি ভালো থাকবেন। আর ভূত স্টিমকে আসলে অনেক মিস করছি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভূত আপনার অনেকদিন চলবে। ধন্যবাদ।
এখন সরাসরি আরো একটা ঘটনায় চলে যেতে চাই। আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, তার ঘটনায় যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় চাই আমরা। আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ রিফাত, কুমিল্লা থেকে ঢাকা মহাখালীতে থাকি। জি, আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা আমি কুরবানি ঈদের পরের দিন আমাদের এলাকারই পাশের এলাকার একজন চটপটি বিক্রেতা থেকে শুনেছি। জি, তো ওনার সাথে ঈদের পরের দিনে আরেকজন কুরবানি দিয়ে, তো ওখানে গোস্ত কাটানোর সময় ওনার থেকে এই গল্পটা কালেক্ট করি। আমি সরাসরি তার গল্পতে চলে যাচ্ছি। তিনি ছিলেন একজন পেশায় একজন চটপটি বিক্রেতা। তিনি চটপটি বিক্রেতার পাশাপাশি উনি বাবুর্চিগিরিও করতেন। উনি অনেক জায়গা থেকে কাজের ইয়ে পেলে উনি ওখানে বাবুর্চিগিরি করার জন্য চলে যেতেন, পাশাপাশি চটপটি। তো যেদিন ঘটনা, ওদিন কুমিল্লা তিতাসে উনি একটি বাবুর্চিগিরি করার জন্য একটা কাজের অর্ডার পান। ওনার একজন আত্মীয় ওনাকে অর্ডারটা নিয়ে দেয়। তো যাক, যেদিন কাজ, ওই দিন উনি ওনার যত সাঙ্গপাঙ্গ ছিল বা ওনার টিম ছিল ওনাদেরকে নিয়ে, এবং ওনার ছোট একটা ছেলে ছিল 3-4 বছরের, ওটাকে নিয়ে উনি রওনা দেন। তো ওখানে যান, ওটা ছিল 40 রান্না। তো উনি রান্না বান্না করে উনি ওর ভেতরে, বাড়ির ভেতরে খবর পাঠান যে রান্না বান্না শেষ, এখন কি বিলি বন্টন শুরু করবো নাকি। তো ভেতর থেকে উত্তর আসে যে যেহেতু জোহর রক্ত হয়ে গেছে, আমরা জোহর নামাজ পড়ে মিলাদ শরীফ পড়ে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। ওকে, ফাইন। তো এই ফাঁকে আসলে একটা ঘটনা ঘটে যে উনি যখন রান্না বান্না করে শেষ করে উনি পাতিলগুলো সাজিয়ে রেখেছিলেন, তখন একটা কুকুর বারবার ওই পাতিলগুলোকে রাউন্ড দিচ্ছিল, ঘুরে ঘুরে তার কাছে আসছিল, পাতিলগুলো আসছিল। উনি বারবার এটাকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করছেন, বাট এটা অন্যান্য কুকুরের মতো যাচ্ছে না, এটা বারবারই একই জায়গায় থাকছে। তো তিনি যখন একটা আদাপুর একটা কাঠ নিয়ে, লাকড়ি নিয়ে এটাকে তাড়া করলেন, তখন এটার সাথে সাথে চলে গেল, এটা আর আসলো না। তো ঠিক আছে, তারপর আবার তিনি বসে নিলেন, কাজ শেষ, সবাই বসে একটু রিল্যাক্স করছে। তো এই সময় তার বাচ্চাটা আসলো, আসার পর তার বাচ্চা তার কাছে খাবার ছিল। তো খাবার চাওয়ার পর তিনি বললেন যে বাবা, এখনো তো খাবার দেওয়া শুরু হয়নি, বা ভেতর থেকে কোনো অনুমতি আসেনি, মিলাদ শরীফের পর খাওয়া শুরু হবে, তখন তুমি আমার সাথে খেয়েও, এখন খাওয়ার দরকার নেই। তো যাক, বাচ্চাটা চলে গেল। আবার আসলো বাচ্চাটা এসে আবারও তার সামনে হাত পেতে একটু অনুনয় করলো। করার পর যাক, উনি চিন্তা করলেন যে ছোট বাচ্চা, একটু দেই, তাতে কি হবে। তো তিনি কি করলেন, একটু নিয়ে তো ছোট বাচ্চার হাতে দিয়ে বললেন যে বাবা, এখন তুমি এতটুকু খাও, পরে আমি খাওয়ার সময় তুমি আমার সাথে খেও। এটা বলার পর বাচ্চাটা ওই খাবারটা নিয়ে চলে গেল। যাক, দিনের মতো খাবার দাবার শেষ করে উনি কাজটা শেষ করে উনি বাড়িতে চলে আসলো, কুমিল্লাতে চলে আসলো। আসার পর উনি পরদিন উনি ওনার চটপটি গাড়ি নিয়ে বের হওয়ার পর, বাসা থেকে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর তিনি তার তলপেটে একটু ব্যথা অনুভব করেন। তো তিনি এটাকে অত একটা পাত্তা দিননি, ইগনোর করে চিন্তা করলেন যে ওটা চলে যাবে। তো তিনি আবার গাড়ি চালানো শুরু করেন। তো তিনি যতই যাচ্ছেন, এটা ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে। তো এক সময় তিনি আর থাকতে পারছেন না, তিনি কি করলেন, বাড়ির দিকে আবার ব্যাক করলেন, চটপটি গাড়ি নিয়ে ব্যাক করে চলে আসলেন। আসার পর তিনি রাসেল ভাই গাড়িটা রেখে তিনি যখন বাড়িতে ঢুকবেন, গেটের কাছে ওনার সাথে সাথে বমি শুরু হয়ে গেল। বমি বলতে সাধারণ মনে শুধু ব্লাড যাচ্ছে, শুধু রক্ত যাচ্ছে, ওনার নাক মুখ দিয়ে অনবরত রক্ত যাচ্ছে। এই জিনিসটা আবার ওনার ওয়াইফ বাসা থেকে দেখতে পেয়ে তার ওয়াইফ এসে হাউমাউ করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। পাড়া প্রতিবেশীকে ডাকলো, ডেকে এনে সবাই মিলে তাকে ধরে কুমিল্লা মেডিকেল, আমি যেখানে আগে চাকরি করতাম, ওখানে নিয়ে গেল। ইতিমধ্যে নেওয়ার মাঝখানেও 2-3 বার উনি অটোতে বমি করেছেন। তো ওখানে নেওয়ার পর একজন ডাক্তার ওনাকে দেখছে, ওনাকে অবজার্ভ করার পর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিল। এত রক্ত যাওয়ার পর ওনার শরীরে রক্ত কমে যায়, যার কারণে ওনাকে ব্লাড দিতে হলো। তো রক্ত পরীক্ষা করার পর দেখা গেল যে কোনো সমস্যা নেই রক্তে, যতগুলো পরীক্ষা করা হয়েছে সবকিছু ওকে আছে। তো তাকে করলেন কি, যেহেতু কুমিল্লাতে এটা হচ্ছে না, তো ওনাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হলো। ঢাকা মেডিকেলে আসার পর বমি করতে, রক্ত বের হতে হতে, মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হতে হতে উনি টোটালি সাদা হয়ে যাচ্ছেন, রক্ত শূন্য হয়ে যাচ্ছেন। তো ওনাকে এখানেও এনে অনেক ব্লাড দেওয়া হলো। ব্লাড দেওয়ার পর এখানেও তাকে অনেকগুলো ব্লাড টেস্ট করা হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও ডাক্তাররা তার কোনো কুল কিনারা করতে পারছেন না কেন এমন হচ্ছে বা অনবরত ব্লাড যাচ্ছে। তো এই ফাঁকে ওনার এক মামা শ্বশুর ঢাকায় থাকেন। তো ওনার ওয়াইফ ওনাকে ফোন দেন, দিয়ে ওনার মামা শ্বশুরকে সবকিছু বিস্তারিত বলার পর ওনার মামা শ্বশুর ওনাকে বলেন যে আচ্ছা, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, আমি তো ঢাকায় নেই, ঢাকার বাইরে আছি,
আমার একটা লোক তোমার কাছে যাচ্ছে, গিয়ে তোমাকে তেল পোড়া এবং পানি দিয়ে আসবে। তেল পোড়া এবং পানি দেওয়ার পরে তুমি ওই তেল পোড়াটা তার পেটে মাখাবে এবং পানিটা অনবরত খাওয়াবে, আর বাকিটা আমার লোক বলে দিবে। তো ঠিক আছে রাসেল ভাই, উনি কথা বলার পর 10-15 মিনিটের মধ্যে একটা লোক গিয়ে সেখানে হসপিটালে উপস্থিত হবে। তো ওই লোকটা বেশভূষা ছিল অনেক লম্বা, আর ওই যে সৌদিয়ানরা যেমন আলখাল্লা পরে, কোনরকম আলখাল্লা, ইসলামিক আলখাল্লা, ওইরকম উনি গেলেন, গিয়ে তাকে ওই যে আপনার তেলের শিশি বা বোতল পানি দিয়ে আসলেন, দিয়ে এসে বললেন যে হুজুর বলেছে যে আপনারা এটা কন্টিনিউ ব্যবহার করার জন্য, আর আপনারা যত তাড়াতাড়ি পারেন এটা ব্যবহার অবস্থায় আপনারা কুমিল্লা ব্যাক করুন, কুমিল্লা ফিরে গিয়ে একটা হুজুরের সাথে যোগাযোগ করুন। যেহেতু আমার হুজুর এখন কুমিল্লা ঢাকাতে নেই বা উনি আসতে লেট হবে, তা আপনার থেকে দেরি করতে নিষেধ করেছে, আপনি চলে যান, আপনারা চলে যান। তো ঠিক আছে, যখন রাসেল ভাই তারা ওই তেল পরে এখন পানি পান করা শুরু করে দিল রোগী, তখন আল্লাহর রহমতে আস্তে আস্তে উনি মানে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, রক্ত যাওয়া তো অলরেডি বন্ধ হয়ে গেল। তো তারা কুমিল্লাতে ব্যাক করলো, কুমিল্লাতে ব্যাক করার পর কুমিল্লাতে এসে একজন পিসা হুজুরকে দেখালো। তো হুজুর যখন ওই চালান দিলেন, চালান দেওয়ার পর ওই চিন্তা আসলো, আসার পর উনি জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি তাকে এভাবে কষ্ট দিচ্ছ কিনা, তুমি কি তাকে কোনো কারণে মারতে চাচ্ছ কিনা বা তারা এমন করছে কেন? তখন সে যেটা বললো যে আমি তার উপর খুবই রেগে আছি। কেন রেগে আছো? বলে যে তার কাছে আমি খাবার চেয়েছি, প্রথমে আমি গিয়েছিলাম, গিয়ে আমি ঘোরাঘুরি করেছি কুকুরের বেশে, কিন্তু সে আমাকে আগুন দিয়ে তাড়া করে। তারপর আমি গিয়েছি তার কাছে, যখন হাত পেতেছি তার ছেলে করে, তখনও সে আমাকে খাবার দেয়নি, জাস্ট এতটুকু দিয়ে সে আমাকে বলে যে চলে যাওয়ার জন্য। এতে আমি খুবই রাগী হই, রাগ করার পর আমি তার উপরে এখন একটা প্রতিশোধ নিচ্ছি, রিভেঞ্জ। তো বলছে ঠিক আছে, তো সে তো ভুল করেছে বা ইয়ে হয়েছে, অনেক শাস্তি হয়েছে, তুমি ওকে ছেড়ে দাও। বলে যে না, আমি ছাড়বো না। তো একবার যেমন হুজুর সাথে কথা কাটাকাটি করার সময় সেটা চলে যায়। তো আমাদের মধ্যে যেমন কিছু লোক আছে শুধু নিজের কথা উপরে রাখতে চায়, কারো কথা শুনতে চায়, সে তাদের মধ্যে হচ্ছে এমন। তো হুজুর দেখলেন যে না, তাকে তো এমন ভাবে ইয়ে করা যাবে না। তো হুজুর করলেন কি, বললেন যে ঠিক আছে, তোমরা এটা যদি ওর পজিস থেকে মুক্তি পেতে চাও তাহলে 7 পুকুরের পানি লাগবে, নদীর পানি লাগবে, আর কবরস্থানের কবরের মাটি লাগবে। তো ঠিক আছে, তারা 7 পুকুরের পানি প্লাস আমাদের পাশে গুমতি নদী, তো গুমতি নদী থেকে পানি নিয়ে আসে, এবং হুজুরের একজন শিষ্য ছিল, ওই শিষ্য গুরুস্থানের মাটি নিয়ে আসে। তো হুজুর ওই পানিগুলো পরিয়ে দেওয়ার পরে যে তোমরা এই পানিগুলো খাওয়াবে, আর এই যে নদীর পানি, এই পানিটা দিয়ে তাকে 4 রাস্তার মোড়ে বসিয়ে গোসল করাবে, একদিন গোসল করাবে। আর এই যে এই মাটিটা তোমরা ভর দুপুর বেলায়, একদম ভর দুপুর বেলায়, জোহর নামাজের পরে হোক কিংবা ভর দুপুর বেলায় যে কোনো সময় তোমরা এই মাটিটা নিয়ে কোনো কবরস্থানে কবরের উপর তোমরা এটা ছিটিয়ে দিবে, তাহলে সে ইনশাল্লাহ এটাতে মুক্তি পেয়ে যাবে। তো ঠিক আছে, তাকে ওই যে ট্রিটমেন্ট গুলো শুরু করা হলো, তাকে পানি পান করানো হলো, 4 রাস্তার মোড়ে নিয়ে তাকে ওই নদীর পানিতে গোসল দেওয়া হলো। এবং রাসেল ভাই ওই যে মাটিটা, গোরস্থানের যে মাটিটা, এটা নিয়ে ওনার বাবা, মানে যিনি আক্রান্ত হয়েছে ওনার বাবা খুবই ফরজগান মানুষ, নামাজি মানুষ, উনি যখন যাচ্ছিলেন, উনি ভর দুপুর বেলা যাচ্ছিলেন, উনি এসে আমার নামাজ পড়বেন। তো হঠাৎ করে উনি অদৃশ্যে একটা বিশাল ধরনের একটা ধমক পাওয়ার পর তিনি কিছু বিচলিত হয়ে যান। বিচলিত হয়ে তারপর তিনি ভয় পান না, তিনি বুঝতে পেরেছেন যে এমন কিছু হবে, যেহেতু এটা আমি করতে যাচ্ছি। তিনি গিয়ে করলেন কি, ওই মাটিটা তিনি গুরুস্থানে কোন একটা কবরের উপর ছিটিয়ে দিয়ে চলে আসলেন। যে যাক, আল্লাহর রহমতে আস্তে আস্তে তার ছেলে শরীরে উন্নতি হতে থাকলো, এবং আল্লাহর রহমতে আস্তে আস্তে ওই জিনিসটা কেটে গেল। রাসূল ভাই ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। চলে যাই আপনার ঘটনায়। আমি জি, একটু কাছ থেকে বলতে হবে। জি, হ্যালো রাসেল ভাই, আমি এমডি রাহিম আরমান, উত্তরা থেকে এসেছি। জি, ওকে, আমার সেকেন্ড স্টোরি যেটা ছিল সেটা আমার গ্রামকে নিয়ে। তো এটা হচ্ছে ঈদের দিন বিকালবেলা বলতে সন্ধ্যার দিকে। তো ইউজুয়ালি ঈদের দিন সন্ধ্যার দিকে যখন আমার বাড়ির কোরবানির সকল কাজ শেষ করে কসাইরা চলে যায়, তখন আমার বাবা আমাদের যে বাসার পেছন সাইড, গ্যারেজ এবং আমাদের বাসার মেইন গেট, এর মাঝখানে প্রায় 20 মিটারের মতো একটা জায়গা, যেখানে পাকা রোড এবং 2 পাশে হচ্ছে গার্ডেনের মতো। তো মেইন গেটের পরে হচ্ছে একটা স্টলের মতো, যেখানে ম্যাক্সিমাম টাইমে বাবা গিয়ে কথাবার্তা বলে, বাড্ডা দেয়। তো সেদিন আপনার মাগরিবের নামাজের খুব বেশি আধা ঘন্টা পরে আকাশে মেঘ হচ্ছিল এবং গুড়ি গুড়ি বৃষ্টির একটা সম্ভাবনা ছিল। তো
একটা কথা বলি রাসেল ভাই, যেহেতু আমার বাসার পেছন সাইড এবং মানে নিচতলা যেহেতু টোটালি খালি থাকে, সব বলতে গেলে নিচতলায় গ্যারেজও অলওয়েজ আপনার অন্ধকার, বা করিডোর যেটা বলি এটা অলওয়েজ অন্ধকারই থাকে। তো ওই দিন বাবা আপনার কয়টা বাজে তখন বলতে গেলে হয়তো সন্ধ্যা 7টার কাছাকাছি, ওই টাইমে বাবা ওই মেইন গেটের দিক দিয়ে ওই দোকানে যাচ্ছিল। তো আমি পিছন থেকে বাবাকে ফলো করে মেইন গেট পর্যন্ত যাই। তো বাবার সাথে আমার একটু কথা হয় এবং দেন আমি বাবাকে বিদায় দিয়ে যখন মানে গ্যারেজের করিডোর দিয়ে বাসায় ঢুকবো, ওই টাইমে বৃষ্টি শুরু হয়ে যায়। তো শুধু আমার গ্যারেজের লাইট অন করা ছিল এবং করিডোরের লাইট অন করা ছিল, বাট দোতলায় ওঠা যে সিঁড়িটা সেটা লাইট অফ করা ছিল এবং নিচতলার লাইট অফ করা ছিল। তো আমি যখন গ্যারেজ ক্রস করে আপনার করিডোরে ঢুকতেছিলাম, তো ওই টাইমে আমার কাছে মনে হয় যে টাইলসের উপর যদি গরুর খুর যেটাকে বলে পা, ওটার যদি একটা আওয়াজ হয় টকটক, এই আওয়াজটা মানে পিছনে হইতেছিল। তো ফার্স্টে আমি পিছনে তাকাই এবং তাকানোর পর যেটা দেখি সেটা হচ্ছে যে একটা গরু, আপনার মিডিয়াম সাইজের একটা গরু, খুব কালো কালার এবং চোখগুলো ছিল টোটালি লাল, এবং এটা কোনো হিংস্র ভাব না, খুব স্বাভাবিক একটা লুক নিয়ে তাকায় ছিল। তো ব্যাপারটাকে আমি 2 থেকে 3 সেকেন্ডের মতো দেখি এবং দেখে আমি আয়াতুল কুরসি পড়ে সেখান থেকে সোজা দৌড় দিয়ে আমি দোতলায় চলে আসি। তো যখন দোতলায় চলে এসে নিজের রুমে আমি বেডে এসে শুয়ে যাই এবং সাথে সাথে আমার মনে হয় যেন আমার শরীরের কোনো পার্টস আমি ঠিকভাবে মুভ করতে পারতেছি না, মানে নিজেকে খুব ভার ফিল হয়। তো এভাবে মানে মোটামুটি তখন একদম রাত 10টা-11টা পর্যন্ত হয়ে যায়। একটা সময় আমি রাতে খাওয়া দাওয়ার জন্য টেবিলে যাই এবং আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি সিক হতে থাকি। তো তখন আমি আমার ব্যাপারটা আমি আমার মা এবং আমার দাদির সাথে শেয়ার করি, এবং আমার দাদি যেহেতু হজ করে আসছে এবং দীর্ঘ টাইম আমার গ্রামের বাড়িতে আছেন, উনি ব্যাপারটা শুনে আমাকে বলেন যে এরকম যারা দেখে আর কি, যে আমার গ্রামেতে কিছু খারাপ জিন আছে যেগুলো হয়তো এরকম গরুর অথবা ছাগল অথবা যে কোনো অ্যানিমালস এর রূপ নিয়ে সামনে আসে, এবং এগুলো দেখার পর গ্রামের বাড়িতে মানে আমার এলাকায় 2 থেকে 3 দিন পরে কোন একজন মানুষ মারা যায়। তার মানে মেইন ঘটনাটা হচ্ছে যে এরা এইটা যারা দেখেন তারা কয়েকদিনের মধ্যেই মারা যান। না, এইটা না, মানে যে দেখে তার পরিচিত অথবা ওই এলাকায় কেউ একজন মারা যায়। আচ্ছা, মানে এর আগে আপনি তাহলে দেখার পরে কে মারা গেল? তো আমি যখন দেখছি, আমি দেখার ঠিক মানে ঈদের তৃতীয় দিন যিনি মারা যায় উনি সম্পর্কে আমার দাদু হয়, মানে আমার আত্মীয় স্বজনই মারা যায়। আচ্ছা, তো উনি মারা যায়। তো পরে আমার মা সকালবেলা ঈদের মানে যেদিন উনি মারা যায় উনি ওদিন সকালবেলা যখন ওই রিলেটিভের ফ্যামিলির সাথে কথা বলতেছিল তখন জানতে পারে যে উনি বয়স ছিল হচ্ছে 88, উনি স্বাভাবিক মৃত্যুবরণ করে। কিন্তু মানে যখন গ্রামের মানুষজন বলতেছিল যে ওরাও সেম এরকম অনেক আগেও দেখছে, কিন্তু এরপরে স্বাভাবিক ভাবে মানে অস্বাভাবিক কেউ না কেউ মারা যায়। এবং আপনার সাথেও ঠিক একই ঘটনাই ঘটেছে, এবং এটা হচ্ছে এই কোরবানি ঈদেরই ঘটনা। এটা রিসেন্টলি এই কোরবানি ঈদের দিন বিকালবেলা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের শেষ অতিথির কাছে, তার কাছে ঘটনা শুনবো। খুব ছোট্ট একটা ঘটনা, চলুন শুনে আসি ঘটনাটি। আমি সোহান তারেক, এসেছি রায়েরবাগ, ঢাকা থেকে। আজকে আমি যে ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এলাকার মোবাইল এবং কম্পিউটার সার্ভিসিং দোকানের মালিক জুয়েল ভাই। তো একদিন আমি, আমার ফ্রেন্ড শাফিন এবং শওকত, আমরা এই 3 জন মিলে জুয়েল ভাইয়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দিতে দিতে একবার আমরা প্যারানরমাল ঘটনা নিয়ে আলোচনা শুরু করি। তো জুয়েল ভাই বলেন, আসলে আমি একটা ঘটনার মুখোমুখি হয়েছি, সেটা আসলে আমার তো ঘটনা তিনি বলেছিলেন, ঘটনা হয়েছিল আর কি ইতালিতে তিনি যে শহরে থাকতেন সেটা হচ্ছে ফ্লোরেন্স শহর। ওই শহরে তিনি একটা রেস্টুরেন্টে জব করতেন। তো ওই রেস্টুরেন্টে জব থাকা অবস্থায় তিনি আরেকটা জব অফার পান ইতালির আলেসান্দ্রিয়া শহর থেকে। তো তার বাঙালি সহকর্মীরা বলছিল যে জবটা না করতে, কারণ ওই রেস্টুরেন্ট থেকে অনেক মানে ব্যাড রিভিউজ পাওয়া যায়। তো তিনি বলেন, না, স্যালারি তো ভালোই, আমি এটা করবোই। আর ইতালির মতো এরকম একটা সভ্য দেশে এই ধরনের ঘটনা বিশ্বাস করা মানে হাস্যকর। তিনি যান, ওই রেস্টুরেন্টে জব নেন। ঠিক 8-10 দিন পর আসল ভাইয়া যেটা হয়, একদিন রাতের বেলা ঠিক 2:25 তিনি যেরকম বললেন, রাত 2:25 তিনি জব করছিলেন, রেস্টুরেন্টের দায়িত্বে ছিলেন। তো বাবুর্চি ভিতর থেকে বেরিয়ে এসে বলল যে মাংস কাটছিলাম, মাংসগুলো প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে, মানে কোনো পশু জবাই দিলে যেরকম রক্ত বের হয় ঠিক সেরকম, মানে পুরো ফ্লোরটা একদম রক্তে ভরে গিয়েছিল। তো সবাই মিলে যখন দেখলেন যে আসলেই একদম ফ্লোরে অনেক রক্ত, কিন্তু এরকমটা হওয়ার কথা না আসলে, কারণ মাংসগুলো একদম ধুয়ে মুছে ভালোভাবে ফ্রিজে রাখা হয়েছিল। তো তারা বললেন, ঠিক আছে, আমরা পরে কাজ করি, এখন একটু রেস্ট নেই। তো কিছুক্ষণ পর তারা অনুভব করলেন যে হয়তো কোনো কাস্টমার এসেছেন। তো তারা গিয়ে দেখতেন যে মানে 4-5 জন লোক তারা
মানে ট্রেডিশনাল ইতালিয়ান ড্রেস 19 শতকের, সেই ড্রেস পরা। তো দেখে তারা অবাক হলেন যে মানে 19 শতকের ট্রেডিশনাল ড্রেস তারা এখানে পরে আসলেন। তো তারা যখন জুয়েল ভাই যখন বলবেন যে কোনো কিছু দরকার কিনা, লাগবে কিনা, তো ওই 4-5 জন লোক কোনো কথা না বলেই মানে কয়েকটা গ্লাস ভাঙলো, গ্লাস ভেঙে তারা চলে গেল। তো জুয়েল ভাই আর তার সহকর্মীরা মিলে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস মানে বললো ঘটনাটা। সিকিউরিটি গার্ড 3-4 জন ছিলেন, তো তাদেরকে ঘটনা শেয়ার করেন। তো তারা বললেন ঠিক আছে আমরা পিছু নিচ্ছে লোকগুলার, সম্ভব হলে আমরা পুলিশে কল করব। তো তারা যখন পিছু পিছু যান গাড়িতে করে, তো গাড়িতে ভিতর তাকে দেখতে পারলেন যে ওই 4-5 জন লোক, তাদের সাথে আরো 8-10 জন লোক আসলো। আর তারা দেখতে মোটেও ইতালিয়ান বা ইউরোপিয়ানদের মতো দেখতে ছিল না, অন্য কোনো দেশ। হ্যাঁ এরকমই, মানে তারা মানে বুঝতে পারছিল না ইউরোপিয়ানদের মতো না। তারা মানে গাড়িতে বসে দূর থেকে দেখছিলেন যে ওই লোকগুলো সবাই মিলে কফিন জাতীয় কোন একটা বক্স, সেই বক্সের ভিতরে পশুর চামড়া তারা ঢুকালো এবং সেটাকে পুড়িয়ে দিল। তো তারা যখন সামনে গিয়ে দেখলো লোকগুলো মানে এর মধ্যে চলে গেছে, তারা দেখতে পেলেন না। তো দেখলেও সেটা দেখেন কিছু মানে পোড়া পশুর চামড়া পড়ে আছে, কয়েকটা কাচের বোতল পড়ে আছে। তো একটা কাচের বোতলের দিকে তাদের চোখ গেল। কাচের বোতল থেকে তার একটা কাগজ বের করলো, সেখানে মানে ইতালিয়ান ভাষায় লেখা। তো গার্ডরা কিন্তু সিকিউরিটি গার্ডরা ইতালিয়ান ছিল, তো ওই কাগজটার মধ্যে ইতালিয়ান ভাষায় কিছু লেখা ছিল। তা তারা পড়লো এবং অবাক হলো, মানে এখানে কাউকে অভিশাপ দেওয়া হচ্ছে এরকম কিছু লেখা ছিল সেখানে। তো তারা মানে খুব ভয় পেলেন এবং চলে আসলেন। তো তিনি যখন ফিরলেন তখন সামনে একটা অ্যাপার্টমেন্ট ছিল, এটা ঠিক 9-10 তলা তো হবেই। তো সেখানে দেখলো যে একটা ছোট্ট একটা মেয়ে, মানে 7-8 বছর বয়স, মানে তার মাথায় দুদিকে জুটি করা আর কি। তো সে একটা পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে, একদম এক নজরে নিচের দিকে তাকিয়ে আছে। আচ্ছা। তো সে একজন গার্ড মেয়েটা দিয়ে গেল, তো বলল তুমি এত রাত এখানে কি করো, তোমার প্যারেন্টস কোথায়? তো মেয়েটা কোনো কথাই বলছিল না, মানে এমন একটা ভাব করছিল যে কেউ তার সাথে কথাই বলছিল না, মানে এরকম একটা। তো সে মেয়েটা একদম কোনো কথা বলছিল না। তো মেয়েটাকে হাত দিয়ে সে জিজ্ঞেস দেখলো যে মেয়েটার অনেক শরীর গরম। তো বললো তোমার কি অসুস্থ নাকি? মেয়েটা কথা না বলে সোজা হাঁটা শুরু করলো। তো তারপর মেয়েটা যেহেতু এক নজরে তাকিয়েছিল তাদের দিকে আর হাঁটছিল, তো সে আবার গিয়ে বললো মেয়েটাকে যে তোমার সমস্যা কি, কথা বলো না কেন, তোমার বাবা মা কোথায়, আবার জিজ্ঞেস করলো। তো মেয়েটাকে ডান দিক দিয়ে ইশারা করে দেখালো, মেয়েটা মানে কোনো একটা কিছু দিকে ইশারা করলো। তো তারা গার্ডগুলো মিলে ওই জায়গাটাতে গেল, তারা ভাবলো হয়তোবা তার প্যারেন্টস গুলো এখানে আছে। তো সেখানে গিয়ে গেল, দেখলো যে না এখানে কোনো ব্যক্তি নেই, কিন্তু একটা পুতুল দেখতে পেল। পুতুলটা দেখতে মানে ওই মেয়েটার হাতে যেরকম একটা পুতুল ছিল, মানে একদম হুবহু সেরকম একটা পুতুল। তো পুতুলটার পাশে দেখলো মানে আগুন জ্বলছে সামান্য, দেখে বোঝা যায় যে কোনো জিনিস পোড়ানো হয়েছে, ধ্বংসাবশেষ এখানে রয়েছে। তো পুতুলটা যখন একজন গার্ড হাতে নিলেন, ডান হাত দিয়ে নিলেন ঠিক, তো পুতুলটা হাতে নেওয়া মাত্র সে চিৎকার উঠলো ভীষণ ভাবে। তো পাশে সবাই বললো যে কি হয়েছে? বললাম আমার হাত প্রচন্ড ব্যথা করছে। তো সবাই মিলে তাকে ধরাধরি করে গাড়িতে উঠালো। তো গাড়িতে ওঠার পর সে সেদিন বাড়ি যায়, কিন্তু পরে যেটা হয় তার মানে প্রথম 2-3 দিন হাত প্রচন্ড ব্যথা ছিল। তো এরপরে যেটা হয় প্রায় 2 উইক তার মানে হাত অবশ হয়ে যায়। তো ডাক্তার এক পর্যায়ে বললেন যে না এটা হবে না, আসলে তার হাত মানে ঠিক হওয়া অনেক কষ্টকর ব্যাপার। তো মানে এরকম 3-4 মাস কাটার পর একটা সময় তার হাত সুস্থ হয়। তো এই ছিল ভাইয়ের আসলে এমন ঘটনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি আরও একটি নতুন এপিসোডে। আশা করছি আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দর্শক, এখন থেকে শুরু হচ্ছে আমাদের এপিসোড। সময়টা ছিল 1888 সাল। মধ্যরাতে কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে একদল যাত্রী। তাদের গন্তব্য অজানা। ট্রেনটি থামলো এক অজানা স্টেশনে। ট্রেনের গা ভেসে আসছে এক ভৌতিক আলো। যাত্রীরা একে একে উঠে পড়ল সেই ট্রেনে। ট্রেনের ভিতরে ছিল এক অদ্ভুত রকমের নীরবতা। কেউ কোনো কথা বলছে না। যাত্রীদের সবার চোখ স্থির, মুখ ফ্যাকাশে, একদম যেন নিস্তব্ধতায় চলছে ট্রেনটি। হঠাৎ এক তরুণী কেঁদে উঠল, আমাকে যেতে দাও,
আমি এই ট্রেনে যাব না, কিন্তু তার কথা কেউ শুনল না। অন্য যাত্রীরা তার দিকে তাকিয়ে কেবল হাসছে। তাদের হাসি মানুষের হাসি নয়, সেটা ছিল এক পৈশাচিক হাসি। ট্রেনটি চলতে শুরু করলো। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে তরুণীটি দেখল চারদিকে কেবল কবর আর কবর। কবর থেকে বেরিয়ে এসেছে অদ্ভুত রকমের প্রেতাত্মা। তারা ট্রেনের দিকে সজোরে দৌড়ে এগিয়ে আসছে। তরুণীটার পাশে বসে থাকা এক বৃদ্ধ বলল, ভয় পেও না, আমরা সবাই একই গন্তব্যের যাত্রী। বৃদ্ধর কথায় তরুণীটি আরো ভয় পেয়ে গেল, কারণ সে দেখল বৃদ্ধের মুখের চামড়া পচে যাচ্ছে। ধীরে ধীরে তার দেহ প্রেতাত্মায় পরিণত হচ্ছে। অন্য যাত্রীরাও একে একে প্রেতাত্মায় পরিণত হতে লাগলো। তাদের মুখ থেকে বেরিয়ে আসছে বিভৎস শব্দ। তারা তরুণীটির দিকে এগিয়ে এসেছে। তরুণীটি তখন দেখল ট্রেনের চালকের আসনে বসে আছে একটি কঙ্কাল। কঙ্কালের হাতে রয়েছে একটি লাল রঙের পতাকা। কঙ্কালটি তার দিকে তাকিয়ে বলল, আমরা সবাই সেই অদৃশ্য ট্রেনের যাত্রী, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। তো এমন সময়ে সেখানে যে বৃদ্ধটা ছিল, সেই বৃদ্ধটি আবারও বলল যে তোমার কোনো টেনশন নেই, আমরা সবাই একই পথের যাত্রী। তো এমন একটা অবস্থায় আসলে তিনি কোনোভাবেই বুঝতে পারতেছিল না যে এই ট্রেনটা কোথায় থামবে বা এই ট্রেনের শেষ যাত্রাটা কোথায়। তারপর হঠাৎ করে যখন ট্রেনের হর্নের শব্দ আসলো, তখন তরুণী ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকারে ট্রেনের প্রেতাত্মারা অদৃশ্য হয়ে গেল। সকলে এক পথচারী ট্রেনের কামরায় তরুণীকে মৃত অবস্থায় দেখতে পেল। এবং যখন আসলে সেই মৃত মেয়েটাকে বাইরে নিয়ে আসা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আসলে তার শরীরে তেমন কিছুই নেই এবং সব কিছুই ছিল একটা পুতুলের সাজানো, যেটা দেখে মানুষকে ভয় পাওয়ানো যায় বা মানুষ ভয় পেতে পারে, এমন একটা বীভৎস রকমের চিহ্ন সেখানে দেওয়া হয়েছে। কিন্তু যখন আসলে কয়েকজন পুলিশ এবং যারা আর কি অ্যাডভেঞ্চার টাইপের লোক থাকে, তারা সেই বিষয়টাকে আবারও খুঁটিয়ে দেখার চেষ্টা করলো যে আসলে সেখানে কি হয়েছে বা কি হয়নি। সেই বিষয়টাকে তারা যখন আসলে ভালোভাবে দেখার চেষ্টা করলো, ঠিক তখনই তাদের মধ্যে একটা কৌতূহল জেগে উঠলো যে আসলে এখানে কি হয় রাতের বেলায়। তো সেই প্রেক্ষিতে তারা নতুন করে গবেষণা করা শুরু করলো যে আসলে এখানে কি হচ্ছে বা কি হয় না হয়। এজন্য দুইজন অ্যাডভেঞ্চার এবং তাদের জন্য আবার 3 জন পুলিশ রাখা হয়েছে, তারা এই সার্বিক বিষয়টা নিয়ে একটা রিপোর্ট করবে। তো যেই কথা সেই কাজ, তারা রাতের বেলায় সেখানে তাঁবু ঘিরে বসলো এবং চারপাশে আলো জ্বালিয়ে রাখলো, যেন কোনো আলো কোনো কিছু আসলেই তাদের মধ্যে স্থির হওয়া যায়। তো তারপর থেকে কিন্তু সেখানে আর কোনো রকমের আলো পড়ছিল না। তারপরে সকালবেলা এক পথচারী ট্রেনের কামরায় উকি দেয় যে আসলে সেখানে কি দেখা যায়, কিন্তু কোনোভাবেই তারা সেই যে ট্রেনটা আছে সেই ট্রেনটার নাগাল ধরতে পারে না। ট্রেনটি কোনোভাবে সেখান থেকে চলে যায়। তো পরের দিন সময় তারা কয়েকজন বাহিরে থেকে শুধুমাত্র একজনকে ট্রেনটি আটকানোর জন্য বা ট্রেনটি ধরার জন্য পাঠিয়ে দেয়, আর বাকি সবাই লুকিয়ে লুকিয়ে সেই ট্রেনটিকে অনুসরণ করে। কিন্তু পরবর্তী সময় যখন তারা আসলে বুঝতে পারে যে ট্রেনটি আর আসছে না, ঠিক তখনই তারা বলে যে এই বিষয়টা নিয়ে আরও গভীরভাবে ভাবতে হবে। এবং পরবর্তী সময় সেখানে একজন বৃদ্ধকে তারা পায়।
সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করে যে আসলে এখানে কি হয়েছিল বা এর মূল কাহিনীটা কি। তখন বৃদ্ধ আসলে বলতে শুরু করে যে অনেক দিন আগে এই ট্রেনটি আসলে তার গন্তব্য ভুলে অন্য একটা জায়গায় চলে যায় এবং যার ফলে ওই রাস্তা দিয়ে আসা অন্য একটি ট্রেন এই ট্রেনটাকে আঘাত করে এবং এখানে যেই যাত্রীগুলো ছিল, যেই যাত্রীগুলো এখানে মানে ছিল, তারা সবাই কিন্তু মানে নিহত হয়। তারপর থেকেই এই ট্রেনটাকে আসলে ভুতুড়ে ট্রেন হিসেবে পরিচিত করা হয়। তো দর্শক, এই ছিল আসলে ভুতুড়ে ট্রেনের গল্প। আসলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের মতামতগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের মতামতের ওপর ভিত্তি করে কিন্তু অনেক গল্প বানিয়ে থাকি। তাই দর্শক, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর যারা যারা আপনাদের গল্পগুলো আমাদের কাছে পাঠাতে চান, আপনাদের কথাগুলো মানুষকে শোনাতে চান, তারা অবশ্যই আমাদের দেওয়া জিমেলে অথবা ফেসবুকে আপনাদের মেসেজগুলো, গল্পগুলো মেসেজ আকারে পাঠিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।